আচ্ছা, আমরা স্টার্ট করি। আমরা যদি এই সেন্টারটাতে আসি, আমরা যারা এটা করেছি, আমরা কিছু কিছু পেমেন্টে কিন্তু পার্শিয়াল পেমেন্ট করেছিলাম, তাই না? তো কিছু ডিউ আছে। তো আমাদের সফটওয়্যারে এই ডিউগুলো কিন্তু থেকে যাবে, এটা কিন্তু ক্লিয়ার হবে না যদি না আমরা ক্লিয়ার করি। দেখা গেল 1 বছর হয়ে গেল, বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমার হচ্ছে আমাকে পেমেন্ট করেছে, পার্শিয়ালি পেমেন্ট করেছে। দেখা গেল তার কাছ থেকে যদি আমি 0 পয়েন্ট সামথিং অ্যামাউন্ট সে তার কাছ থেকে যদি রিসিভ করতে না পারি, সেটা কিন্তু আমার এই সেন্টারে ডিউ দেখাবে, তাই না? এখন আমার এখানে দুইভাবে দেখাতে পারে। একটা হচ্ছে আমার কাস্টমারদের, জি আসলে কাস্টমার হচ্ছে আমাকে বিভিন্নভাবে পার্শিয়ালি পেমেন্ট করেছে, বিভিন্ন সময় প্রোডাক্ট নিয়েছে, বিভিন্ন সময় পেমেন্ট করেছে, যার ফলে দেখা গেল তার কাছ থেকে $1, $2 বা 0 পয়েন্ট সামথিং যেটা পাই, এর জন্য এটা আমরা ক্লেম করছি না, যেহেতু অনেক কম অ্যামাউন্ট পাচ্ছি, এটা আমরা ডিসকাউন্টের আন্ডারে ফেলবো। আরেকটা হচ্ছে ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্ট কোনটা? দেখা গেল 1 বছর হয়ে গেল, তার কাছ থেকে কোনোভাবেই টাকা আদায় করা যাচ্ছে না, তখন এটা কিসে চলে যাবে? ব্যাড ডেপ্টে চলে যাবে। তো এই সেন্টারটা কিভাবে ক্লিয়ার করতে হয় আর ব্যাড ডেপ্ট হলে আমরা কিভাবে এন্ট্রি করব, এই দুইটা জিনিস এখন দেখব। আমি নতুন করে একটা ফার্স্ট ইনভয়েস করি। হেন্সি ক্রাউনকে দিয়ে করি। হেন্সি ক্রাউন ইনভয়েস ডেট, আচ্ছা ইনভয়েস নাম্বার 107 ক্লোজ করি। এবার ইনভয়েসটার আমি রিসিভ পেমেন্ট দেখাবো, কিন্তু কিছু ডিউ রাখবো। জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, ডিউ অ্যামাউন্টের উপর। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে করতে হবে আপনাকে, যখন যতটুকু বলে দিবে আপনি ততটুকু করবেন। দেখা যায় কি, আমি বলি, কাস্টমাররা হচ্ছে আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রোডাক্ট গুলো নেয় এবং পার্সেন্ট অ্যামাউন্ট দিয়ে থাকে, তো যতটুকু অ্যামাউন্ট থাকে তার উপরই হচ্ছে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, রিমেইনিং অ্যামাউন্টের উপর করতে হবে। আচ্ছা, এখানে আমি আরেকটু কমাই, এখানে অ্যামাউন্ট আচ্ছা, আমরা যদি এখানে আসি, দেখলাম হচ্ছে সে আমাদেরকে দুইবারে পেমেন্ট করেছে, করার পর $5 ডিউ আছে। এখন এই $5 হচ্ছে তার সাথে আমার একটা সমঝোতা আসলো যে এটা আমি আর তার কাছ থেকে চাইবো না বা ক্লেম করব না। অনেক সময় দেখা যায় $1 পেতে পারি, 0 পয়েন্ট সামথিংও যদি পাই, আমার এখানে কিন্তু ডিউ দেখাবে, এই পার্টটা কিন্তু ক্লিয়ার দেখাবে না। তো আমার ক্লায়েন্ট আমাকে বলল যে বছর শেষ হয়ে গিয়েছে, এই প্যানেলটা তাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো যদি এমন বলে তখন আমরা কি করতে পারি, যেহেতু এটা আমি তার কাছ থেকে নিব না, একটা সমঝোতা এসেছি, এমন অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্ট থাকতে পারে,
এটা হচ্ছে আমরা একটা ডিসকাউন্টের ফর্মুলার আন্ডারে ফেলবো, দেন জার্নাল এন্ট্রি করে এটা অ্যাডজাস্ট করতে হবে। আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। যেমন আমি একটা অর্গানাইজেশনে অ্যাকাউন্টসে জব করতাম, তো প্রত্যেকদিন ব্যাংক রিকনসিলেশন করতে হতো। সেলসম্যানরা সেলস করে যে কালেকশনগুলো করতো, আমি হচ্ছে সেগুলো প্রতি রাতে রিকনসাইল করতাম। তো দেখা যেত তারা হচ্ছে এমন হতো 1 টাকা বা 2 টাকা ডিউ আছে, কালেকশন করতে পারেনি, বাট মাস শেষে আমাকে এই প্যানেলটা ক্লিয়ার করতে হতো। তখন কি করতাম হচ্ছে পিটি ক্যাশের যে ব্যালেন্সটা থাকে না, সেখান থেকে টাকা দিয়ে হচ্ছে অ্যাডজাস্ট করে পেমেন্ট করে এই ব্যাংক অ্যাকাউন্টে এরপরে হচ্ছে ক্লিয়ার করতে হতো প্যানেলটা, মানে নিজের ফান্ড থেকে টাকা দিয়ে ক্লিয়ার করতে হতো। এখানেও ঠিক আমরা তেমন কিছু একটা করব। যেহেতু আমি তার কাছ থেকে টাকা পাচ্ছি না এবং আমাকে এটা ক্লিয়ার করতে হবে, এর জন্য আমি পিটি ক্যাশের ফান্ড থেকে বা কোম্পানির টাকা দিয়ে কিন্তু এটা ক্লিয়ার করছি। ফার্স্টে আমরা ডিসকাউন্টটা দেখব, এরপরে আমরা ব্যাড ডেপ্টেরটাও দেখব। আমি এখন চলে যাব হচ্ছে জার্নাল এন্ট্রিতে। জার্নাল এন্ট্রিতে গিয়ে আমি এখানে সিলেক্ট করব হচ্ছে ডিসকাউন্ট গিভেন। ডিসকাউন্ট গিভেন নামে অ্যাকাউন্টে যদি আপনারা না পান, জার্নালে গিয়ে অ্যাড করে নেবেন। এখন কত পাবো না তার কাছ থেকে? 5। দেখা গেল আমি বছরের শেষে এসে ডিসেম্বর মাসে এসে এটা অ্যাডজাস্ট করছি। আমাকে ক্লায়েন্ট বললো প্যানেলটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, সো আমি এটা ডিসেম্বরের 5 দিলাম। এখানে আমাদের অবশ্যই নাম মেনশন করে দিতে হবে, ঠিক আছে? তো আমরা দেখে নিব আমাদের নাম কি ছিল কাস্টমারের, হেন্সি ক্রাউন। এবার সেভ এন্ড ক্লোজ করব। ন্যারেশন আপনি যদি দিতে চান অবশ্যই ভালো দিতে পারবেন, ন্যারেশন দেওয়ার অপশন আছে। আচ্ছা, এখন যদি আসি, দেখেন এখনো কি ক্লিয়ার হয়েছে? এখনো কিন্তু ক্লিয়ার হয়নি, আমাকে এই পার্টটা ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করার জন্য আমি আবার রিসিভ পেমেন্টে চলে যাই। এই যে আমি একটা জার্নাল এন্ট্রি করেছি, এবার এইটা পেমেন্ট দেখাতে হবে। এখন এই যে পেমেন্ট দেখাবো $5, এই পেমেন্টটা হচ্ছে নিজের ফান্ডের টাকা থেকে দেখাচ্ছি, ঠিক আছে? এটাকে এই $5 কিন্তু হেন্সি ক্রাউন দিচ্ছে না, কোম্পানির ফান্ডের টাকা থেকেই হচ্ছে তার এই যে ওয়েলস ফার্গো বা যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করে এটা দেখানো হচ্ছে। আচ্ছা, এটা এখানে আসেনি, আমি এটা দিয়ে দিচ্ছি। এবার আমি 7 ক্লোজ করে দিব। এখন যদি আসি, আমরা যদি দেখি এটা কিন্তু পেইড দেখাবে হেন্সি ক্রাউন। আচ্ছা, এটা কেন করলাম? আমাকে বছর শেষে বা মাস শেষে আমার ক্লায়েন্ট বলতে পারে যে তার এই সেন্টারটা একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমরা একটা ডিসকাউন্ট দিলাম। এটা যদি আমরা প্রফিট অ্যান্ড লস রিপোর্টে যাই তখন আমরা দেখতে পারবো। এটা কিন্তু ব্যাড ডেপ্ট না, কারণ আমি তার সাথে সমঝোতা এসেছি, তার কাছ থেকে $1, $2 বা 0 পয়েন্ট সামথিং পাই, এটা দেখা যায় সবসময় কাস্টমারদের কাছ থেকে ক্লেম করা যায় না। এর জন্য আমি এটা তাকে ছাড় দিয়ে দিলাম। এই যে ডিসকাউন্ট গিভেন ইনকামের আন্ডারে মাইনাস হয়ে এসেছে, দ্যাট মিনস এটা আমার ইনকাম হয়নি। এই যে ডিসকাউন্ট গিভেন নামে যে ফর্মুলা ক্রিয়েট করেছি, এরপরে আমরা এখন এটা দেখলাম ডিসকাউন্ট, এবার আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্ট কখন হয়? আমি দেখা গেল এই বছরে সেল করেছি কোনো কাস্টমারের কাছে, সেল করার পর সে টাকা দিচ্ছে না, তার কাছ থেকে মেরে ধরে কোনোভাবে টাকা আদায় করা যাচ্ছে না, তখন আমি ধরে নিলাম যে এর কাছ থেকে আমি এই টাকাটা আর কখনো পাবো না, এটা চলে যাবে ব্যাড ডেপ্টে। তো এই ব্যাড ডেপ্টটা আমরা কিভাবে দেখাবো? এটাও জার্নাল এন্ট্রি করে করতে হবে।
যেমন ফার্স্ট টাইম একটা ইনভয়েস করে নেই। যেমন জেমস ক্লিনটনকে দিয়ে করলাম, আমি ইনভয়েস ডেট দিয়ে নিই। কোয়ান্টিটি অ্যাড করে দিব। এখানে তো ফিগার থাকবে, কোয়ান্টিটি তো থাকবে না। আমি ফার্স্টে ইনভয়েস করছি। আচ্ছা, আমি একটা ইনভয়েস করলাম 1011। এই যে জেমস ক্লিনটনের কাছ থেকে এই যে ইনভয়েসটা করলাম, তার কাছে সেল করেছি, কিন্তু এখন দেখা গেল আমাদের ডিসেম্বর মাস চলে এসেছে, সে আমাদেরকে কোনো পেমেন্ট করেনি। তার কাছ থেকে এই টাকাটা আমরা কোনোভাবে আদায় করতে পারলাম না। সো আমরা বছর শেষে ধরে নিলাম সেই টাকাটা আর আমাদেরকে দিবেই না। তখন এটা কোথায় চলে যাবে? ব্যাড ডেপ্টে চলে যাবে। এটা আমাদের জার্নাল এন্ট্রি করে অ্যাডজাস্ট করতে হবে। আমি জার্নাল এন্ট্রিতে চলে যাব। যাওয়ার পর আমি ডেট সিলেক্ট করব ডিসেম্বর। আচ্ছা, ব্যাড ডেট আপনারা যখন করবেন আপনাদের ব্যাড ডেটটা অ্যাড করা থাকবে না। আপনারা চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে এক্সপেন্সের আন্ডারে ব্যাড ডেট অ্যাড করে নেবেন। হ্যাঁ, অ্যাড নিউতে গিয়ে এখান থেকে অবশ্যই অ্যাড করা যাবে। অ্যাড নিউতে গিয়ে এক্সপেন্সের আন্ডারে অ্যাড করবেন। তো আমি ব্যাড ডেট সিলেক্ট করলাম। ব্যাড ডেটের অ্যামাউন্ট কত হবে আমরা যদি দেখি, এই যে অ্যামাউন্টটা রিসিভ পেমেন্ট, এটা তো আর রিসিভ করতে পারছি না। এটাই হচ্ছে আমার ব্যাড ডেটে চলে যাবে। আমি এখানে এবং আমার কাস্টমার ছিল জেমস ক্লিনটন। হ্যাঁ, পরের বছর থেকে এই কাস্টমারের কাছে আর প্রোডাক্ট সেল করা যাবে না। আচ্ছা, আমরা এখানে দিয়ে দিলাম সব ইনফরমেশন। এখন হচ্ছে আমরা এটা 7 ক্লোজ করে দিব। এখনো কিন্তু আমাদের এই যে প্যানেলটা কিন্তু ক্লিয়ার হয়নি। এই যে ব্যাড ডেপ্ট এটা চলে আসছে, এক্সপেন্সের আন্ডারে ব্যাড ডেপ্ট এটা চলে আসছে। এটা আমাদের ক্লিয়ার করতে হবে এই সেন্টারটাকে। তো ক্লিয়ার করার জন্য আমরা আবার রিসিভ পেমেন্টে চলে যাব। এখন যদি আসি, এখন কিন্তু এটা পেইড দেখাবে, হ্যাঁ, ডিপোজিটেড দেখাবে। এখন কিন্তু আমাদের এই যে সেন্টারটা ক্লিয়ার হয়েছে। এইভাবেই হচ্ছে আমাদের ব্যাড ডেট আর ডিসকাউন্ট গিভেন এই দুইটা অ্যাডজাস্ট করতে হবে। তখন কোনো ক্লায়েন্ট আমাদেরকে বলবে, নর্মালি ক্লায়েন্ট বলে না ক্লিয়ার করার জন্য, যদি কখনো বলে থাকে তখন এটা আমরা এইভাবে অ্যাডজাস্ট করব। তো এই যে ব্যাড ডেট আর ডিসকাউন্ট গিভেন এই দুইটা যে অ্যাডজাস্টমেন্ট করলাম আমি ভিডিওতে যেভাবে করেছি, আপনারা সেম প্রসেসে স্টেপ বাই স্টেপ এটা করবেন। জি বলেন।
এটা শেয়ার পেমেন্ট করবে না। হ্যাঁ, লিখে দেওয়ার পরে তো এটা তখন আবার জার্নাল এন্ট্রি করে অ্যাডজাস্ট করবেন। নরমালি এখানে অনেক লং টাইম ধরা হয়। হ্যাঁ, যখন একদম ক্লায়েন্ট একদম ক্লিয়ার হবে যে কোনোভাবে পেমেন্ট করবে না, তখনই আপনাকে, হ্যাঁ, এটা দেখা যায় বছরের শুরুর দিকে যখন কোনো কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্ট নিল, 1 বছর টাইম চলে গিয়েছে তখন। আচ্ছা, আপনি জার্নাল করে অ্যাডজাস্ট করে দিবেন, তখন রিভার্স করে দিবেন এটা। আচ্ছা, এরপরে আমরা চলে আসি স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টে। জার্নালটা তখন উল্টে যাবে, রিভার্স হবে। আর এরকম মানে কখনো হয় না, আমরা রিয়েল লাইফ অ্যাকাউন্টসে কাজ করেছি তো, যাকে আপনি ব্যাড ডেপ্টে ধরলেন তার কাছ থেকে আর কখনো পেমেন্ট পাওয়া যাবে না। হ্যাঁ, বাট আমাদের আচ্ছা, সাইলেন্ট প্লিজ। আমরা এখন চলে আসি প্লাস নিউ আইকনে। এবার আমরা দেখবো হচ্ছে স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, পে ডাউন ক্রেডিট কার্ড তো দেখানো হয়েছে আগের ক্লাসে। আমরা স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টে চলে আসব। আসার পর দেখা গেল বিভিন্ন কোম্পানিতে কিন্তু ইনভেন্টরি অডিট, আপনারা যারা অ্যাকাউন্টসে জব করেন অডিট করে থাকেন। তো দেখা গেল, যেমন আমি আমার একটা অর্গানাইজেশনে করেছি, সেখানে বলি একটা মেইন অর্গানাইজেশন ছিল, হেড অফিস থাকে আর হাব থাকে। যেমন বিভিন্ন জেলায় 40-50টার মতো তাদের হাব আছে। তো মেইনলি হচ্ছে তারা সফটওয়্যারে তাদের যে প্রোডাক্টগুলো আছে এন্ট্রি করা আছে, বাট রিয়েল লাইফে প্রোডাক্টগুলো কোথায় আছে, প্রোডাক্টগুলো কিন্তু তাদের হাবে রাখা আছে। তো সফটওয়্যারে আমার জাস্ট কোয়ান্টিটি দেওয়া আছে যে কোন প্রোডাক্ট কত পিস আছে, ইন রিয়েল লাইফ সেগুলো হাবে আছে। তো অডিট করার সময় দেখা গেল আমি সফটওয়্যার থেকে প্রিন্ট করে বা মেল করে দিলাম যে আমার ইনভেন্টরিতে বা স্টকে এই প্রোডাক্ট এত এত পিস আছে, এবং ইন রিয়েল লাইফ আমি একজন ব্যক্তিকে হাবে পাঠালাম কাউন্ট করে দেখার জন্য যে আদৌ আমার সফটওয়্যারে যে কোয়ান্টিটি দেওয়া আছে কিনা আছে, হাবে সেই পরিমাণ প্রোডাক্ট আছে কিনা, এটা দেখার জন্য তাকে পাঠালাম। তখন সেই ব্যক্তি যাবে হাবে গিয়ে ইন রিয়েল কাউন্ট করে দেখবে যে সেম কোয়ান্টিটির প্রোডাক্ট আছে কিনা। তো নর্মালি আমরা যখন ইনভেন্টরি অডিট করি, এটা খুব কম হয়েছে যে আমার সফটওয়্যারে যে প্রোডাক্ট এন্ট্রি করা আছে তার চাইতে বেশি পেয়েছি, এটা খুব কমই হয়েছে। বা দেখা যায় সফটওয়্যারে যা আছে ইন রিয়েল লাইফ তা থাকে, আর মোস্ট অফ দ্য সময় কম থাকে, বেশি পাওয়া যায় এটা কখনোই হয় না। নর্মালি কোয়ান্টিটি কম থাকে, দেখা যায় হচ্ছে ড্যামেজ হয়ে যায়, ডেলিভারি করে আনার সময় ড্যামেজ হয়ে যায়, বৃষ্টির কারণে বা যে কোনো কারণে প্রোডাক্ট নষ্ট হয়ে যায়। যেমন আমাদের হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের প্রোডাক্ট ছিল, যেমন চাল ডাল এগুলোর বস্তা ছিল। তো তো দেখা যায় হাবে যারা থাকতো ওরা হচ্ছে কোনোভাবে একটু নষ্ট করতে পারলে ওগুলো কম দামে সেল করে দিত, এরকম অনেক কিছু করতো। তো এই বিভিন্ন কারণে দেখা যায় আগুনে পড়ে যেতে পারে, বিভিন্ন কারণে স্টক শ্রিঙ্কেজ দেখা যায়, মানে আমার স্টকে যে প্রোডাক্টটা আছে তার চাইতে আমরা কম দেখতে পাই। তো এই হচ্ছে ইনভেন্টরি অডিট। আমরা হচ্ছে অডিটের জন্য লোক পাঠাবো, তাকে আমরা প্রোডাক্টের ডিটেলস দিয়ে দিব, যে একটা প্রিন্ট করে কপি দিতে পারি, মেল করে দিতে পারি, বা যেভাবে দিব যে আমার ইনভেন্টরিতে এই প্রোডাক্ট এত পিস আছে, এবং সে ইন রিয়েল লাইফ কাউন্ট করে যেটা পাবে সেটা আরেকটা কলামে আমাদেরকে দিয়ে দিবে। তো দেওয়ার পর আমরা যখন অ্যাজ অ্যাকাউন্টিং বা বুককিপার হিসেবে কাজ করছি, এই যে কোয়ান্টিটিতে যে চেঞ্জ হলো এটাকে আপডেট করতে হবে, তখন আমরা সফটওয়্যারে সেটা এন্ট্রি করে দিব। এখন এটা আমি কোন ডেটে করছি, আমি ডিসেম্বর 10 ধরে নিলাম। স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে স্টক শ্রিঙ্কেজ, এখান থেকে অটোমেটিক সফটওয়্যারে ক্রিয়েট করা আছে, এটা সিলেক্ট করবেন। এই সেন্টারে আসলে দেখবেন অটোমেটিক এই হেডটাই থাকবে। এখন এসে আমরা প্রোডাক্ট সিলেক্ট করব। এখানে কিন্তু কোনো সার্ভিস আসবে না, সার্ভিসের কি কখনো অডিট করা হয়? হয় না। সো আমি প্রোডাক্ট সিলেক্ট করলাম, লাইফ সেভিং ইকুইপমেন্ট, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, সার্জারিক্যাল ইকুইপমেন্ট। এখানে আমার সফটওয়্যারে যেই পরিমাণ কোয়ান্টিটি আছে সেগুলো কিন্তু চলে এসেছে। আপনারা যখন করবেন আপনাদের হচ্ছে যেই পরিমাণ কোয়ান্টিটি থাকবে ইনভয়েস করেছেন তার উপর ডিপেন্ড করে থাকবে, সেগুলো আসবে। এখন আমাকে নিউ কোয়ান্টিটি অ্যাড করতে হবে। সো আমি এটা ধরে নিলাম, কাউন্ট করে আমি যত পেলাম আমি এন্ট্রি করে দিলাম।
দেখেন এখানে আমি ইন রিয়েল সফটওয়্যার আমার যা আছে কাউন্ট করে 4 পিস কম পেয়েছি, তাই এটা কি চেঞ্জ ইন কোয়ান্টিটিতে মাইনাস শো করছে। তো এখানে আমি ধরে নিলাম আমি 1 পিস বেশি পেয়েছি। এই যে, তো দেখা যায় যেগুলো কোয়ান্টিটিতে কম ছিল মাইনাস এবং যেটা বেশি পেয়েছি প্লাস। ইন রিয়েল লাইফ এটা খুব কম হয় যে যা কোয়ান্টিটি থাকে তা পাওয়া যায় বা কম পাওয়া যায়, বেশি পাওয়া যাবে এটা হয় না। হ্যাঁ, ওই চিটিং করলে তো অবশ্যই পাওয়া যেতেই পারে। আচ্ছা, এখন হচ্ছে এই পার্টটা আপনারা যখন করবেন, করার পর এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, দেন হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ। এরপর আমরা যদি চলে যাই, দেখা গেল আমার কাছ থেকে কাস্টমার যখন প্রোডাক্ট নিয়েছে, প্রোডাক্ট নেওয়ার পর সে বিভিন্ন সময় কিন্তু প্রোডাক্ট নিচ্ছে, পার্শিয়াল পেমেন্ট করছে। তো 1 বছর বা 2 বছর লেনদেন করার পর বা যে কোনো সময় কাস্টমার কিন্তু একটা স্টেটমেন্ট চাইতেই পারে। সে দেখতে চায় যে কি পরিমাণ লেনদেন হয়েছে, পেমেন্ট কখন কখন করেছে বা কখন করা হয়নি, টোটাল একটা স্টেটমেন্ট যদি কাস্টমার দেখতে চায় তখন আমরা কিভাবে প্রোভাইড করব। এটা আমরা যে অ্যাক্টিভিটি করবো অ্যাক্টিভিটির উপর সফটওয়্যার অটোমেটিক ক্রিয়েট করে রাখবে। এর জন্য ফার্স্টে আমরা এই যে কুইক ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কাস্টমার্স এর আন্ডারে স্টেটমেন্টে চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা যতগুলো অ্যাক্টিভিটি করেছি যেই যেই কাস্টমারের এগেইনস্টে আমরা তার স্টেটমেন্ট গুলো পাবো। কিন্তু আমরা যদি সাপ্লায়ার সেন্টারে আসি, এখানে কি কোনো স্টেটমেন্ট আছে? এখানে কিন্তু কোনো স্টেটমেন্ট থাকবে না। এখানে হচ্ছে আমরা যাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসি, নিয়ে আসার পর এই সুপার কেয়ার ফার্মেসির যে অ্যাকাউন্টেন্ট বা বুককিপার আছে সে হচ্ছে এগুলো সফটওয়্যারে এন্ট্রি করে। তো সুপার কেয়ার ফার্মেসির যদি স্টেটমেন্ট প্রয়োজন হয় তখন কি করবে, যেই যেই সাপ্লায়ার কাছ থেকে পারচেস করে নিয়ে আসে তাদের কাছে চাইবে। এবং সুপার কেয়ার ফার্মেসির কাছে যদি কোনো কাস্টমার স্টেটমেন্ট চায় তখনই যে কাস্টমার প্যানেলের মধ্যে স্টেটমেন্টে গিয়ে স্টেটমেন্ট বের করে তাকে প্রোভাইড করবে। সো ফার্স্ট আমি স্টেটমেন্টে ক্লিক করব। এখানে আমাদের 3 ধরনের স্টেটমেন্ট আছে। একটা হচ্ছে ব্যালেন্স ফরওয়ার্ড, ট্রানজাকশন স্টেটমেন্ট, ওপেন আইটেম। ওপেন আইটেমে আমরা কেবলমাত্র কোন ইনভয়েসের মানে লাস্ট 1 বছরের মধ্যে কোন ইনভয়েসের পেমেন্ট এখনো ওপেন আছে পাইনি সেটা দেখতে পারবো। তো ফার্স্ট আমরা ব্যালেন্স ফরওয়ার্ডে চলে যাই। এখানে আমরা ডেট কাস্টমাইজ করে নিতে পারবো যে আমরা কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত দেখতে চাচ্ছি। দেন অ্যাপ্লাইতে ক্লিক করব। সো এখানে অ্যাডামেন্টটা আসছে, এখানে ইনভয়েস করা হয়েছে একটা, দেন পেমেন্ট করা হয়েছে। তো ইনভয়েসের অ্যামাউন্ট থেকে এই যে টোটাল ইনভয়েসের অ্যামাউন্ট, পেমেন্টেরটা মাইনাস করে অ্যামাউন্ট এসেছে, দেন আবার একটা ইনভয়েস করা হয়েছে যেটার এখনো পেমেন্ট হয়নি, এর জন্য এটা প্লাস হয়ে এখানে এসেছে। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স ফরওয়ার্ড। ব্যালেন্স ফরওয়ার্ড এবং ট্রানজাকশন স্টেটমেন্ট এই দুইটার মধ্যে মিল আছে, বাট ওপেন আইটেমটা হচ্ছে ওপেন আইটেমে আমরা জাস্ট একটা ডেট দিতে পারবো, লাস্ট 1 বছরটা দেখতে পারবো এবং যে ইনভয়েসের অ্যামাউন্ট এখনো পে হয়নি ওপেন আছে আমরা কেবলমাত্র সেটাই দেখতে পারবো। এই যে একটা ইনভয়েস করা হয়েছে, ইনভয়েসের মধ্যে মানে পেমেন্ট কিছু করেছে, এখনো এই অ্যামাউন্টটা তার কাছ থেকে পাবো, রিসিভ পেমেন্ট এই অ্যামাউন্টটা এখনো পাই, এর জন্য এটা ওপেন অ্যামাউন্টে আছে। তো এখানে জাস্ট যে ইনভয়েসের অ্যামাউন্ট এখনো পাবো সেটাই শো করবে এবং এখানে আমরা কোনো ডেট কাস্টমাইজ করতে পারবো না, লাস্ট 1 বছরটা শো করবে। এবার আমরা ট্রানজাকশন স্টেটমেন্টে চলে যাই। এখানে ইনভয়েসের অ্যামাউন্ট দেওয়া আছে এবং কোন কোন ইনভয়েস থেকে আমরা কত অ্যামাউন্ট রিসিভ করেছি জাস্ট সেটা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ট্রানজাকশন স্টেটমেন্ট। এইভাবেই হচ্ছে আমরা কাস্টমারকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমরা রিপোর্টগুলো প্রোভাইড করতে পারি। সো এখানে 3 ধরনের আছে।
আপনারা এই সেন্টারে আসবেন, আসার পর আপনারা যে অ্যাক্টিভিটি করেছেন আপনাদের অ্যাক্টিভিটির উপর তো ডকুমেন্ট ক্রিয়েট হবে। আপনারা এই সেন্টারে এসে এই 3টা রিপোর্ট হচ্ছে এই যে পিডিএফ প্রিন্ট প্রিভিউতে গিয়ে এটা ডাউনলোড করবেন এবং প্রত্যেকটা নাম দিবেন। ফোল্ডারের নাম হবে স্টেটমেন্ট, কাস্টমার স্টেটমেন্ট, একটা নাম হবে ব্যালেন্স ফরওয়ার্ড, একটা ওপেন আইটেম এবং আরেকটা ট্রানজাকশন স্টেটমেন্ট। আচ্ছা, আমরা যখন এই সেন্টারে আসার পর আমরা যখন প্রথমে ক্লাসে করেছিলাম ট্যাক্স ভ্যাট সেট আপ করেছিলাম, এই সেন্টারটা কি একদম খালি ছিল। এখন কিন্তু কিছু অ্যামাউন্ট এখানে চলে এসেছে। এখন আপনারা যখন এই সেন্টারে আসবেন আপনাকে ক্লায়েন্ট বলবে যে তার রিটার্ন দেখানোর জন্য। তো এখন আমরা ইউকে ভ্যাট রিটার্ন দেখছি। ইউকেতে হচ্ছে প্রতি 3 মাস পর পর রিটার্ন দেখাতে হবে। সো এই সেন্টারে এসে আপনারা রিটার্ন দেখাবেন। এখন যদি এখানে আসেন, আমরা সফটওয়্যার, আমি ফার্স্টেই বলেছিলাম আমরা যখন কোনো কান্ট্রির কাজ করব তাদের যে রেটগুলো আছে, ভ্যাটের যে রেটগুলো আছে সেটা কিন্তু অটোমেটিক সফটওয়্যারে থাকবে, আমাদেরকে অ্যাড করে নিতে হবে না। এটা হচ্ছে আমরা ইউকেটা যখন করেছি ইউকে রেটগুলো অটোমেটিক চলে এসেছে। তারপর আমরা যখন অস্ট্রেলিয়ার কোনো কান্ট্রির অ্যাকাউন্ট ওপেন করব, কোম্পানি ক্রিয়েট করব, অটোমেটিক রেটগুলো চলে আসবে। আমরা যদি এই সেন্টারে ক্লিক করি, আমি ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে আমার কত কত পার্সেন্ট আছে রেটগুলো এখানে সব শো করছে। এবং এই যে সেন্টারটা এখানে যে কালেক্টেড অন সেলস বা পেড অন পারচেস অ্যাডজাস্টমেন্ট যা কিছু দেখাচ্ছে, এই সেন্টারটা হচ্ছে আমাদের যে সফটওয়্যারের যে রেটগুলো ছিল না, যে 20% ছিল, দেন নো ভ্যাট ছিল, সফটওয়্যারের রেটগুলো দিয়ে আমি যে যে অ্যাক্টিভিটিগুলো করেছি এবং তার জন্য যে রেটটা ক্রিয়েট হয়েছে, যেই অ্যামাউন্টটুকু রিটার্ন করতে হবে সেই অ্যামাউন্টটুকু এখানে হিট করেছে। এবং আমরা যে কাস্টমাইজ করে অ্যাড করেছিলাম 10%, 15%, সেগুলো আমরা আলাদা প্যানেলে দেখতে পারবো। এই যে আমি এখানে যদি চলে আসি, ট্যাক্স রেট 10% দিয়ে আমি যা যা অ্যাক্টিভিটি করব আমার এটা এখানে শো করবে। দেন 15% ইউজ করে আমি যে ইনভয়েস করেছি, বিল করেছি, পেড অন পারচেস, কালেক্টেড অন সেলসে যে অ্যামাউন্টটা ছিল, অ্যামাউন্টটা কি করছে এখানে শো করছে। তো দেন 5% জিএসটি অ্যাড করেছিলাম, পিএসটি, এই রেটগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এসেছে। তো আমরা যেগুলো কাস্টমাইজ করে অ্যাড করেছি প্রত্যেকটা আলাদা আলাদা এসেছে এবং প্রত্যেকটা যদি আমাকে রিটার্ন দেখাতে হয় কি করতে হবে, আলাদা আলাদা রিটার্ন দেখাতে হবে। বাট সফটওয়্যারের যে রেটগুলো ছিল সেই রেটগুলো কি হয়েছে, একই সাথে এসেছে। এই যে আমরা এডিট ভ্যাটে গিয়ে কি রেট অন করেছিলাম, সবগুলো কি কিন্তু সফটওয়্যারের রেট ছিল, ইউকে রেট ছিল, এগুলো কাস্টমাইজ করা না। তো সফটওয়্যারের যে রেটগুলো ছিল এবং ইউজ করেছি সব আমাদের এই সেন্টারে হিট করবে। এখন দেখা গেল আমরা এইটাই যে কালেক্টেড অন সেলস, পেড অন পারচেস, এটা তো বুঝেছেন। সুপার কেয়ার ফার্মেসি যখন কোনো সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসে, কি করে, সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসে এবং সেই প্রোডাক্টটা কাস্টমারের কাছে সেল করে। তো সাপ্লায়ারের কাছ থেকে যখন একটা লাইফ সেভিং ইকুইপমেন্ট পারচেস করে নিয়ে আসে, দেখা গেল এটার জন্য সে 20% ভ্যাট দিচ্ছে সাপ্লায়ারকে। তো এই সেম প্রোডাক্ট যখন আবার কাস্টমারের কাছে সেল করে, অবশ্যই একটু বেশি টাকায় তো সেল করবে, তার প্রফিট রাখবে। এর পাশাপাশি কিন্তু সে কাস্টমারের কাছ থেকে ওই যে ভ্যাটের 20%টা কি করছে, রিসিভ করছে। তো একবার সে সাপ্লায়ারকে দিয়েছে এবং সেম অ্যামাউন্ট সে আবার কাস্টমারের কাছ থেকে রিসিভ করছে। বাট এই যে ভ্যাটের যে অ্যামাউন্টটা সেটা কি কোম্পানি নিজে রাখছে, সুপার কেয়ার ফার্মেসি? এটা কিন্তু সে এইচএমআরসি কে প্রোভাইড করবে, রিটার্ন দেখাবে। তো এই অ্যামাউন্টটা চলে যাবে হচ্ছে এইচএমআরসি এর ফান্ডে। তো কত মাস পর পর চলে যাবে, এটা হচ্ছে 3 মাস পর পর। এখন আমরা যখন সেটিং করেছিলাম আমি কিন্তু ক্যাশ বেসিস করেছিলাম, হ্যাঁ, অ্যাক্রুয়াল দেইনি। আমরা হচ্ছে রিপোর্টের ক্ষেত্রে অ্যাক্রুয়ালটা দেখি, হ্যাঁ, বাট আমরা ভ্যাটের ক্ষেত্রে আমরা ক্যাশ বেসিস দিয়েছি। কারণ দেখা গেল এই 3 মাসের মধ্যে আমি যেই পরিমাণ আমার অ্যাকাউন্টস রিসিভেবল ছিল আমি সব কালেকশন কিন্তু নাও করতে পারি। বাট আমি যদি অ্যাক্রুয়াল দেই, আমি যতটুকু কালেকশন করেছি এবং যতটুকু কালেকশন করিনি আমাকে কিন্তু সবগুলো রিটার্ন দেখাতে হবে। এই যে আমি একটা ব্যাড ডেপ্ট করলাম, যেটা আমি কি সেই ইনভয়েসের টাকা কি আর পাবো? পাবো তো না। তো আমি যদি ক্যাশ বেসিস অ্যাক্রুয়াল বেসিস রাখতাম এবং ভ্যাট রিটার্ন করতাম, তখন আমাকে কি করতে হতো, সেই ইনভয়েসের অ্যামাউন্টটা আমাকে
পেমেন্ট করতে হতো, বাট সেটাকে আমি পাচ্ছি না। তো যদি আমি টাকাটা পাচ্ছি না পেমেন্ট করে, এটা তো লস হয়ে যাবে। তো এর জন্যই মূলত আমরা ভ্যাটের ক্ষেত্রে আমরা ক্যাশ বেসিসটাই ফলো করে থাকি। ক্লিয়ার সবার? আচ্ছা, আপনারা আসবেন, এই সেন্টার আসার পর আপনারা প্রিপেয়ার রিটার্নে ক্লিক করবেন। আচ্ছা, আমি এখানে টাইমটা দেখি, আমি এই টাইমের মধ্যে এখানে আমরা যখন করব কোয়ার্টারলি করব, স্টার্ট ডেট আমি 23-এ তো অ্যাক্টিভিটি করেছি, 23 থেকে করি। আচ্ছা, আমি আমার হচ্ছে ট্যাক্সের অ্যামাউন্টটা কম, আমি এই ডেটের মধ্যে আমি কিছু অ্যাক্টিভিটি করি, কিছু ইনভয়েস এবং বিল করি, তাহলে আমার অ্যামাউন্ট বাড়বে। আপনারা যখন রিটার্ন দেখাবেন, আপনাদের যদি অ্যামাউন্ট শো না করে, এখানে যদি কোনো অ্যামাউন্টই না থাকে, আপনারা এই ডেট যে দেওয়া থাকবে এই পিরিয়ডের মধ্যে আপনারা কিছু অ্যাক্টিভিটি করবেন। অ্যাক্টিভিটি করলে আপনাদের অ্যামাউন্ট চলে আসবে। এখন কথা হচ্ছে, এই যে আমরা রিটার্ন দেখাবো, এটা সর্বোচ্চ মেয়াদ কতদিন? হ্যাঁ, আমাদের 1 মাস সময় থাকবে, আরো 7 দিন আমরা সময় পাবো। হ্যাঁ, তো 1 মাস এটা 30 দিনেরও হয়, 31 দিনেরও হয়ে থাকে। সো এখানে আমরা টোটাল 1 মাস সময় পাবো এবং পরবর্তী মাসের প্রথম 7 দিন এর মধ্যে আমাদেরকে রিটার্ন দেখাতে হবে। আপনারাও দেখবেন যে আপনাদের হচ্ছে সফটওয়্যারে কোন পিরিয়ডটা অন আছে, ওই টাইমে আপনারা কিছু অ্যাক্টিভিটি করবেন, কিছু ইনভয়েস করবেন, বিল করবেন, রিসিভ পেমেন্ট দেখাবেন, সেগুলো আসবে। আচ্ছা, এখানে বলে রাখি, আমি যদি একটা ইনভয়েস করি, হ্যাঁ, আমার যদি এটা রিসিভ পেমেন্ট না হয়, অ্যামাউন্টটা কি হিট করবে ভ্যাট সেন্টারে? আমার ক্রেডিট নোট কি হিট করবে ভ্যাট সেন্টারে? আমি যদি কোনো বিল করি, হ্যাঁ, বিলের অ্যামাউন্ট আমি সাপ্লায়ারকে পে বিল করে নিই, এটা কি ভ্যাট সেন্টারে হিট করবে? আমার যদি সেলস রিসিপ্ট থাকে, এটা কি হিট করবে? সেলস রিসিপ্ট করবে। তো এইটা আপনারা যদি যে কাস্টমার সেন্টার এবং সাপ্লায়ার সেন্টারের যে মেনুগুলো আমি বলেছি, যে কোন মেনুর কি কি কাজ, এটা যদি প্রপারলি করেন, তখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ভ্যাট সেন্টারে কোন কোন অ্যামাউন্টটা হিট করবে এবং কোন কোন অ্যামাউন্ট হিট করবে না। তো যারা এখনো কাস্টমার সেন্টার সাপ্লায়ার সেন্টার প্রপারলি করেনি, তারা এটা এখনো বুঝতে পারবেন না। সো আগে ওই পার্টটা ভালো করে করতে হবে। এখানে আমি সফটওয়্যারের রেটগুলো ইউজ করব, যেমন 20% ছিল, আমি 20% ইউজ করি। এবার যদি আমি ভ্যাট সেন্টারে চলে আসি, এখানে কিন্তু আমার অ্যামাউন্ট বাড়বে। এই যে আমি আরো কিছু সেল করেছি, তাই না? সেল করে যেই অ্যামাউন্ট কালেকশন করেছি, আমার কিন্তু এখানে চলে এসেছে। তো আমি পেইড অন পারচেসের আমি কিছু করি, এখানে আমার কখন হিট করবে? যখন আমি কিছু বিল করে নিয়ে আসি।
এখানেও আমি সফটওয়্যারের রেটস গুলো ইউজ করব। আমি যদি এখানে কোনোটাতে 10% ইউজ করি, হ্যাঁ, যখন আমি ভ্যাট রিটার্ন দেখাবো, ওই যে 10% এটা কোথায় আসবে? আমি যে সেন্টারে 10% অ্যাড করেছি আলাদা করে সেখানে দেখাতে হবে। আচ্ছা, এই যে আমি এখন বিল করলাম, আমি একটু কোয়ান্টিটি চেঞ্জ করছি, 20। যদি এমন হয় আমি এই যে যতটুকু কালেকশন করেছি, হ্যাঁ, তার চেয়ে বেশি পে করেছি, তখন কি হবে? আমি সেল করে যতটুকু কালেকশন করেছি তার চেয়ে বেশি পে করেছি, তখন হচ্ছে এইচএমআরসি সুপার কেয়ার ফার্মেসিকে যে যতটুকু এমন এক্সট্রা পেমেন্ট করেছে এটা রিটার্ন করে দিবে। সো ফার্স্টে আমরা 7 ক্লোজ করি। এখনো কিন্তু এটা আমার হিট করবে না। কেন হিট করবে না? এটা আমি জাস্ট বিল করেছি, আমি কি এখনো পেমেন্ট করেছি? এই যে এখনো হিট করেনি। যখন আমি পেমেন্ট করব তখন আমার ভ্যাট সেন্টারে আসবে। তো আমি আবার চলে যাই। ফার্স্টটা সেলস থেকে করছেন আর পরেরটা কাস্টমার থেকে করা হয়েছে। আমি কাস্টমার সেন্টার থেকে একটা করেছি, দেন সাপ্লায়ার সেন্টার থেকে একটা বিল করলাম, বিল করছি এখন। যখন আমি পে বিল করলাম, পেমেন্ট করে দিয়েছি সাপ্লায়ারকে, এখন যদি আসি এখন কিন্তু আমার ভ্যাট সেন্টার এটা শো করবে। এই যে শো করছে। তো আমি হচ্ছে বেশি কালেক্ট করেছি আর পারচেসের ক্ষেত্রে কম পে করেছি। এখন এইটুকু কি সবার ক্লিয়ার? আচ্ছা, এখন রিটার্ন দেখানোর আগে আমরা কিছু রিপোর্ট ডাউনলোড করে রাখবো। আমি কিছু রিপোর্ট অন করি, ভিউ রিপোর্টে ক্লিক করব। আমরা এই সাইড থেকেও যেতে পারি। আরেকটা হচ্ছে আমাদের যে রিপোর্টস আছে, আমরা রিপোর্ট সেন্টারে চলে যাব। যাওয়ার পর ভ্যাট 101 এই রিপোর্টটা ডাউনলোড করে রাখবেন। দেন ভ্যাট ডিটেল রিপোর্ট আছে, এখানে জিএসটি 5%, এইচএসটি, পিএসটি, ট্যাক্স রেট 10-15%, হ্যাঁ, এগুলোর জন্য কি আলাদা আলাদা রিপোর্ট জেনারেট হচ্ছে কিন্তু। এবং সফটওয়্যারের যে রেটগুলো ছিল যেগুলো আমরা অ্যাড করিনি সেগুলো হচ্ছে সব একটা রিপোর্টে থাকবে। এবং আমরা যে আলাদা আলাদা করে রেট অ্যাড করেছি সবগুলোর জন্য কি আলাদা আলাদা রিপোর্ট ক্রিয়েট হবে। যেমন আমি ভ্যাট ডিটেল রিপোর্টে যদি যাই, আমি হচ্ছে টোটাল একটা রিপোর্ট দেখতে পারবো। এই যে দেখেন সবগুলোতে কি 20% আমি ইউজ করেছি। দেন জিরো রেটেড মানে সফটওয়্যার যে রেটগুলো ছিল সেগুলো ইউজ করেছি। যদি আমি 10%-এ যাই তখন কি শুধু যে 10% ইউজ করেছি সেগুলো দেখতে পারবো। এখান থেকে হচ্ছে আপনারা ডেট কাস্টমাইজ করবেন, হ্যাঁ, যেই ডেটের আপনারা ভ্যাট রিটার্ন করছেন ডেট কাস্টমাইজ করবেন এবং কাস্টমাইজ করে এটাকে আপনারা ডাউনলোড করবেন। রান রিপোর্টে ক্লিক করে প্রিন্ট পিডিএফে গিয়ে এটা ডাউনলোড করে রাখবেন। সো প্রথমে একটা কি রিপোর্ট ছিল? ভ্যাট ডিটেল রিপোর্ট। এরপরে আমরা হচ্ছে ব্যাক টু রিপোর্ট লিস্টে চলে যাই। একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ভ্যাট রিটার্ন ফোল্ডার ক্রিয়েট করবেন, করে সেখানে হচ্ছে ফার্স্টে প্রত্যেকটা রিপোর্ট আপনি এখানে ডাউনলোড করে রাখবেন। আগে দেখবেন আপনার ভ্যাট সেন্টার অ্যামাউন্ট শো করছে কিনা, কিছু অ্যাক্টিভিটি করে অ্যামাউন্ট নিয়ে আসবেন। এরপরে দেন রিপোর্টগুলো ডাউনলোড করবেন। দেন হচ্ছে ভ্যাট 101 রিপোর্ট। আচ্ছা, এখানে কোনো ডেটা নেই। আমি বলে দিচ্ছি ভ্যাট ডিটেল রিপোর্টটা রাখবেন। দেন হচ্ছে
ভ্যাট 100 রিপোর্ট, আমাদের যেমন মূসক 6.5 রিপোর্ট থাকে, তাদের হচ্ছে ভ্যাট 100 রিপোর্ট। এই রিপোর্টগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন। এবার আমি ভ্যাট সেন্টারে চলে যাই। এখান থেকে আপনারা ভিউ করে এখান থেকে আপনারা রিপোর্ট ডাউনলোড করতে পারবেন। এই যে ভ্যাট 100 রিপোর্ট, ভ্যাট 101। এরপর আমি চলে আসবো প্রিপেয়ার রিটার্নে। হ্যাঁ, আমাদের মেইন কাজ কিন্তু এই সেন্টার থেকে শুরু হবে। আমরা যেই অ্যাক্টিভিটি করবো, অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আমাদের এখানে অ্যামাউন্ট হিট করবে এবং পরবর্তীতে প্রিপেয়ার রিটার্ন এসে আমাদের রিটার্ন করতে হবে। এখন কতদিনের মধ্যে আমি এটা রিটার্ন করবো? আমার সর্বোচ্চ মেয়াদ কতদিন? 1 মাস 7 দিন। এর মধ্যে আমাকে রিটার্ন করতে হবে। এখান থেকে আমরা কাস্টমাইজ করে ডেট সিলেক্ট করব। আমি কোন ডেটে সাবমিট করবো আমাকে ডেট সিলেক্ট করতে হবে। এখানে আমাদের কিছু বক্স দেওয়া আছে। হ্যাঁ, বক্স 1, বক্স 2, বক্স 3 তে কিছু অ্যামাউন্ট এসেছে। এই অ্যামাউন্টের ডিটেলস গুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন। ভ্যাট ডিউ অন সেলস এন্ড আদার আউটপুটস, এটা হচ্ছে বক্স 1 এ হিট করবে। দেন ভ্যাট ডিউ ইন দ্য পিরিয়ড অন অ্যাকুইজিশন অফ গুডস মেড ইন নর্থ আয়ারল্যান্ড ফ্রম ইউ মেম্বারশিপ স্টেট, বক্স 2 তে আসবে। এই মানে নেট ভ্যালু অফ সেলস, নেট ভ্যালু অফ পারচেস যা যা ছিল, এখানে যা যা ডিটেলস গুলো আছে এটা আপনারা একটু একবার জাস্ট পড়ে নেবেন। এবার আমি মার্ক অ্যাজ ফিল্ডে ক্লিক করব, দেন কন্টিনিউতে ক্লিক করব। আমি পরবর্তীতেও পে করতে পারি, এখনো করতে পারি, সো আমি এখনই করব। আচ্ছা, এখানে রিফান্ড কখন হবে? এখানে কিন্তু আমি পেমেন্ট করছি কারণ আমি সেল করে বেশি কালেকশন করেছি। যদি এমন হতো আমি সাপ্লায়ারকে বেশি পেমেন্ট করেছি পারচেস করে, তখন আমি কি হতো, এটা রিফান্ড হতো। এখন আমি যেহেতু সেল করে বেশি কালেকশন করেছি, এটা আমাকে এইচএমআরসি কে পেমেন্ট করতে হবে। কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করব? আমি ওয়েলস ফার্গো ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, পেমেন্ট করব। কত অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে চলে এসেছে, ডেট, পেমেন্ট ডেট কবে। আচ্ছা, পেমেন্ট অ্যামাউন্ট এখানে আমি ফুল অ্যামাউন্টটাই রাখলাম 697.9। জাস্ট এখন আমি এটা চাইলে কিন্তু পার্শিয়াল পেমেন্টও করতে পারি। হ্যাঁ, ইনভয়েসের ক্ষেত্রে যেমন পার্শিয়াল পেমেন্ট করেছি, পরবর্তীতে এই সেন্টারে এসে আবার পেমেন্ট করতে হবে, সো আমি একবারই করে দিচ্ছি। এখানে হচ্ছে আমার হচ্ছে কালেক্টেড অন সেলস এবং পেইড অন পারচেস থেকে মাইনাস করে যে অ্যামাউন্টটা ছিল সেটাই হচ্ছে আমাকে রিটার্ন দেখাতে হবে। এবার আমি এটা সেভ করে দিব। এটা করার সাথে সাথে আমার পরবর্তী মাসেরটা দেখেন চলে আসছে। এই যে আমি রিটার্ন করেছি, এটা আমার ডান, পেইড। পরবর্তীটা ওপেন হয়েছে। যখন আমার এইটা করা ডান হবে, পরবর্তী পিরিয়ড অটোমেটিক এই প্যানেলে ওপেন হতে থাকবে, আসতে থাকবে। আমার কাজ হচ্ছে রিটার্ন গিয়ে আমি এটা করে দিব। এবং আমাকে যদি রিপোর্ট ডাউনলোড করতে হয়, আমি যেই দেখেন কোন মাস থেকে কোন মাসের আপনি রিটার্ন দেখিয়েছেন, আপনি রিপোর্টে গিয়ে সেই পিরিয়ডটুকু নিয়ে ডাউনলোড করবেন। ভ্যাট ডিটেল রিপোর্ট, ভ্যাট 100 রিপোর্ট, এই রিপোর্ট ডাউনলোড করবেন। দেন এই সেন্টারে এসে আপনি ফার্স্টে এই সেন্টারটা একটা স্ক্রিনশট নেবেন এবং এইটা যে ভ্যাট রিটার্ন করার পর যে সেন্টারটা খালি হয়েছে সেটার আরেকটা স্ক্রিনশট নিয়ে জমা দিবেন। ক্লিয়ার সবার ভ্যাট রিটার্ন? এগুলো আলাদা আলাদা। আচ্ছা, এগুলো আপনাদের রিটার্ন অ্যাসাইনমেন্টে জমা দিতে হবে না, আপনারা হচ্ছে মেইন সেন্টারটা দিবেন। বাট আপনারা প্র্যাকটিসের জন্য আপনারা প্রত্যেকটা করবেন, ঠিক আছে? করলে ক্লিয়ার হবে। এখন এই যে 10%-এর জন্য যদি আমাকে রিটার্ন দেখাতে হয়, আমাকে প্রিপেয়ার রিটার্নে গিয়ে করতে হবে, সেম ভাবে করতে হবে। আরেকটা প্রশ্ন, যে টোটাল যেগুলো আছে ডিফারেন্ট রেটে, টোটাল যে ভ্যাটটা পেমেন্ট করলাম, এটা কি কোনো সামারি পাওয়া যাবে বা কোনো রিপোর্ট পাওয়া যাবে? হ্যাঁ, টোটাল। আপনার হচ্ছে আমি বলি, আমি কিন্তু ফার্স্টে বলে দিয়েছি আমি ইউকের কোম্পানিতে কাজ করছি। আমি আপনি যেটা বলেছেন আমি একসাথে করেও দেখাবো একটা। আমি ইউকের কোম্পানিতে কাজ করছি, সফটওয়্যার থেকে রেটগুলো অটোমেটিক করে দিয়েছে। ওই দেশের রেটগুলো অটোমেটিক আছে, আমার কি আবার আলাদা করে রেট অ্যাড করে কাজ করতে হবে? হবে না। তাহলে আমার কি রিপোর্ট একটা আসবে না? বাট এখানে আমি কেন অ্যাড করেছি, যে কাস্টমাইজ করে কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখানোর জন্য। এখন আমি আরেকটা রেট অ্যাড করি, দেখাই একটা জিনিস, যেমন আমি ট্যাক্স রেট
18% অ্যাড করি। আচ্ছা, এই সেন্টারে আসবে না। আমরা যখন প্রথমে একদম একটা সেটিং করেছিলাম, হ্যাঁ, আপনার ভিডিওটা দেখলে বুঝবেন। প্রথমে একটা যখন সেটিং করি ট্যাক্স সেটআপে গিয়ে, এই আমি নিচে একটা একটা কলামের মতো আসে, আমি বলেছিলাম এটাতে টিক দেওয়ার জন্য না, মনে আছে? আপনার ভিডিওটা দেখলে মনে পড়বে। আপনারা যদি টিক মার্ক দিতেন তাহলে কি হতো, এই যে আলাদা আলাদা করে রেটগুলো অ্যাড করছি না, এই রেটগুলো আমাদের মেইন সেন্টারে হিট করতো, মেইন সেন্টারে চলে আসতো। ঠিক আছে, তখন একটা রিপোর্টে আসতো। ওই যে আমরা যখন ট্যাক্স সেট আপ করি, নিচে একটা বক্স আসে, আমি বলেছিলাম এখানে টিক মার্ক করার জন্য না। ভিডিওটা দেখলে ফার্স্ট ক্লাসের ক্লাস 1 এর দেখলে বুঝবেন। ওইখানে যদি আমরা টিক মার্ক করতাম, করলে কি হতো, এই যে আমাদের রেট অ্যাড করেছি না, আমাদের যে মেইন সেন্টার আছে যেখানে সফটওয়্যার রেটগুলো হিট করে, সেই রেটগুলো এখানে হিট করতো, আলাদা আলাদা আসতো না। নর্মালি আপনারা যদি দেখেন, আপনারা যদি কাজ করেন, অবশ্যই ইউকে ইউএস এর বা কোনো বাইরের কোনো কান্ট্রির কাজ করেন, আপনাকে কখনো রেট অ্যাড করতে হবে না। তাদের রেট আছে, তাদের রেটেই আপনাকে কাজ করতে হবে। আর বাইরের কান্ট্রিগুলোতে হচ্ছে রেট কম, যেমন ইউকে তে হচ্ছে স্ট্যান্ডার্ড 20%, অস্ট্রেলিয়াতে অনলি একটাই রেট 10%, শুধু একটাই রেট আছে 10%। বাংলাদেশের রেট অনেক। 8% 10% দিলে যে রেটটাকে নিচ্ছে না করে প্রাইভেট নিচে কেন নিবে না, নিবে। ট্যাক্স দেওয়ার পরে এটা রেটটা যখন আবার ইনভয়েস করি তখন আর আসে। আচ্ছা, আপনি ফার্স্টে একটা, এই যে এক ট্যাক্সে যাবেন, এক ট্যাক্সে গিয়ে আপনি হচ্ছে কাস্টম ট্যাক্সে গিয়ে, আমরা তো কাস্টমাইজ করে কিন্তু অ্যাড করছি, হ্যাঁ, কাস্টম ট্যাক্সে গিয়ে আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর আপনি একটু রিলোড দিবেন সেন্টারটাকে। অনেক সময় আমরা একটা রেট অ্যাড করার পর আসতে একটু আপডেট হতে সময় নেয়, রিলোড দিয়ে এরপর ইনভয়েসে গিয়ে করবেন, তাহলে অবশ্যই হবে। বা এরপর যদি না হয়, লগ ইন করে লগ আউট করে আবার লগ ইন করে করবেন। সেভ হইতে চায় না, সমস্যাটা এটা মাঝে মধ্যে একটু টেকনিক্যাল ইস্যুর কারণে সেভ নেয় না। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে প্রজেক্টে। একটা কোম্পানির কিন্তু রেগুলার অ্যাক্টিভিটি থাকে। রেগুলার অ্যাক্টিভিটিতে সে যে ইনভয়েস করছে, বিল করছে বা যা করছে, তার যে মেইন সেন্টার আছে, এই মেইন সেন্টার কিন্তু এই যে কাস্টমার সেন্টার এবং সাপ্লায়ার সেন্টার ইউজ করে সে অ্যাক্টিভিটি গুলো করছে। এখন কোম্পানি রেগুলার অ্যাক্টিভিটির সাথে বিভিন্ন প্রজেক্টে কি কাজ করতে পারে না, তো প্রজেক্টে যদি সে কাজ করে, সে কিন্তু এই মেইন সেন্টারে এটার ক্যালকুলেশন বা হিসাবগুলো রাখতে পারে। বাট সে যদি চায়, যেহেতু আমাদের প্রজেক্ট নামে একটা মেনু আছে, প্রজেক্টের জন্য সেই প্রজেক্ট মেনুটা ব্যবহার করে এখানে প্রজেক্টের সে ডিটেলস গুলো রাখবে। তো এর জন্য ফার্স্টে আমি স্টার্ট এ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে কিছু ইনফরমেশন দিতে হবে। কি কি ইনফরমেশন? প্রজেক্ট নেম দিতে হবে, ম্যান্ডেটরি। এই প্রজেক্টটা কার কাছ থেকে পেয়েছি, কার জন্য করছে, কাস্টমার কে, এটা দিতে হবে, এটাও ম্যান্ডেটরি। স্টার্ট ডেট দিতে হবে, এন্ডিং ডেট দিতে হবে। প্রজেক্টের একটা সময় থাকে 1 মাস, 6 মাস, 1 বছর, এরকম একটা পিরিয়ড থাকে 3 মাস। প্রজেক্ট স্ট্যাটাস, অনেক সময় দেখা যায় আমার একটা প্রজেক্ট নিয়ে মিটিং হচ্ছে, ডিসকাশন হচ্ছে, স্টার্ট হয়নি, তখন আমার স্ট্যাটাস থাকবে নট স্টার্টেড। যদি আমার প্রজেক্ট রানিং অবস্থায় থাকে তখন ইন প্রোগ্রেস। যদি আমি প্রজেক্টটা ডান করে ফেলি তখন স্ট্যাটাস হবে কমপ্লিট। আবার অনেক সময় দেখা যায় প্রজেক্ট কিন্তু ক্যান্সেল হয়ে যায়, তখন আমরা স্ট্যাটাস সিলেক্ট করব ক্যান্সেল। এবং নোটসে গিয়ে প্রজেক্টের কিন্তু বিভিন্ন লিগাল ডকুমেন্টস থাকে, যে প্রজেক্টটা কত দিনের হবে বা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যদি থেকে থাকে লিগাল ডকুমেন্টসে, তখন আমরা সেগুলো নোটসের মধ্যে ইম্পর্টেন্ট কিছু বিষয় আমরা এখানে মেনশন করে দিতে পারি।
যেমন আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে করি, আচ্ছা আমরা ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট দিয়ে করি 500 700 দিয়ে। ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্টের অর্ডার পেলাম, এখানে আমি হচ্ছে এক কাস্টমারকে 700 পিস তাকে দিব, সেল করব। হ্যাঁ, কার জন্য করব, কোন কাস্টমারের জন্য করব, আমি এখান থেকে নিকি বার্গনকে সিলেক্ট করলাম। তো নিকি বার্গনের সাথে আমার একটা ডিল হয়েছে, তাকে আমি 700 পিস হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট তাকে তার কাছে সেল করব। তো টাইম দিতে হবে প্রজেক্টের। তো আমি ধরলাম অক্টোবরের 1 থেকে এন্ডিং ডেটটা আমি দিয়ে দিলাম ডিসেম্বর। তো প্রজেক্টের টাইম হচ্ছে 3 মাস। এই 3 মাসের মধ্যে আমি তাকে 700 পিস ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট দিব। তো প্রজেক্ট আমরা ধরে নিচ্ছি ইন প্রোগ্রেস, এটা রানিং অবস্থায় চলছে, এবং প্রজেক্টের কোনো রিকোয়ারমেন্ট কোনো কিছু থাকলে বা লিগ্যাল ডকুমেন্টসে কোনো নোটস থাকলে এগুলো আমরা এখানে মেনশন করে দিতে পারি। এবার আমি সেভ করব। এইভাবেই হচ্ছে আমরা যখন কোনো কাজ করব প্রজেক্টের নাম ডিটেলসগুলো আমরা এইভাবে দিব। সেভ করার পর এখানে যদি আমরা আসি, এখানে ইনকাম ভার্সেস কস্ট, প্রফিট মার্জিন, ওপেন ইনভয়েস, ওভার দি ইনভয়েস, এখানে কোনো কিছু শো করছে না, আমরা কোনো অ্যাক্টিভিটি করিনি। তো প্রজেক্টে আমার কি পরিমাণ ইনকাম হলো এবং কি পরিমাণ কস্ট হয়েছে, ইনকাম থেকে কস্ট মাইনাস হয়ে কিন্তু আমার প্রফিটটা এখানে শো করবে, এবং আমার রিপোর্ট তৈরি হবে। এই যে প্রজেক্টে আমার কি পরিমাণ, আমাদের নর্মাল সেন্টার আমরা যখন অ্যাক্টিভিটি করি আমাদের রিপোর্ট জেনারেট হয় না, তো প্রজেক্টেও রিপোর্ট জেনারেট হবে। প্রজেক্টের রিপোর্টগুলো আমরা প্রজেক্ট সেন্টারে দেখতে পারবো, প্লাস আমাদের যে মেইন যে সেন্টার আছে রিপোর্টের আমরা সেখানেও দেখতে পারবো। প্রজেক্টে শুধু আলাদাভাবে প্রজেক্টে যে কাজ করেছি সেগুলোই থাকবে, এবং মেইন সেন্টার আমাদের রিপোর্টে টোটালস যে যত ডকুমেন্ট আছে বা ডিটেল আছে তার সাথে আমরা দেখতে পারবো, দুই সেন্টারেই দেখতে পাবো। তো ফার্স্টে আমরা ইনভয়েস যদি করতে, আমরা এই সেন্টার থেকে ইনভয়েস করতে পারি, প্লাস আমাদের যে মেইন সেন্টার আছে আমরা এখান থেকেও কি করতে পারি, ইনভয়েস করতে পারি। তো যেহেতু আমরা প্রজেক্টের কাজ করছি, আমরা প্রজেক্ট সেন্টারের ভিতরে এই অ্যাক্টিভিটিটা করব। তো ফার্স্ট আমি ইনভয়েসে চলে যাই। ইনভয়েসে যাওয়ার পর দেখেন আমাকে কিন্তু কাস্টমার সিলেক্ট করতে হয়নি, নিকি বার্গন এবং প্রোডাক্ট অটোমেটিক চলে এসেছে। কেন, আমি কিন্তু ফার্স্টে দিয়েছিলাম যে নিকি বার্গনের কাছে আমি এই প্রোডাক্টটা সেল করব, অটোমেটিক আমার এখানে নিয়ে নিয়েছে। এরপর আমি ডেট সিলেক্ট করব, আমার প্রজেক্টের পিরিয়ড ছিল হচ্ছে অক্টোবর থেকে স্টার্ট হয়, সো আমি এখানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মান্থসের ছিল, সো আমি সিলেক্ট করলাম। করার পর আমি এখানে কোন প্রোডাক্ট সিলেক্ট করব, শুধু ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট। এখানে কোয়ান্টিটি আমি 50 পিস অ্যাড করে দিলাম। দেখা গেল তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল, আমি রেগুলার যে প্রাইসে সেল করি তার কাছে আমি একটু কমে সেল করব, সো আমি তাকে $10 ডিসকাউন্ট দিব। যেহেতু সে আমার কাছ থেকে বাল্ক আকারে প্রোডাক্ট নিচ্ছে, তার সাথে আমার একটা কন্ট্যাক্ট আসলো যে আমি তার কাছ থেকে কিছু কম নিব। আচ্ছা, এখানে আমি ট্যাক্স রেটটা দিয়ে দিলাম। আমার সব ইনফরমেশন দেওয়া শেষ, এবার আমি এটা 7 ক্লোজ করে দিব। এখানে এই যে কস্টের অ্যামাউন্টটা আসলো, এই যে আমি যে অ্যামাউন্টটা ইনভয়েস করলাম, প্রোডাক্টটা তো আমি সাপ্লায়ার কাছ থেকে পারচেজ করে নিয়ে এসেছি, তো এটা একটা কস্ট আছে এখানে এসেছে। এখন আমি যদি রিসিভ পেমেন্টে চলে যাই, আমার কিন্তু এখনো রিসিভ পেমেন্ট দেখানো হয়নি, সো আমি এখন রিসিভ পেমেন্ট দেখাবো। আমি অক্টোবর 30 তারিখে চলে গেলাম, পেমেন্ট মেথড আমি ডিরেক্ট ডেবিট সিলেক্ট করলাম, ওয়েলস ফার্গো ব্যাংক। এখানেও কিন্তু সে চাইলে আমাকে পার্শিয়াল পেমেন্টও করতে পারে, আবার ফুল পেমেন্টও করতে পারে। তো পার্শিয়ালটা আপনারা পারবেন, আমি ফুল করে দেখাচ্ছি।
এরপরে আমাকে যদি বিল করতে হয়, এখন এই যে তাকে আমি 50 পিস দিলাম, আমার ইনভেন্টরিতে কি স্টক কমে এসেছে, এখন আমার কি আবার ইনভেন্টরিতে আবার কি স্টক বাড়াতে হবে, এর জন্য আমি আরেক সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট, এই সেম প্রোডাক্ট পারচেস করে এনে তার কাছে আবার সেল করব। সো আমি এই সেন্টার থেকে বিল করব। এই বিলটা কিন্তু আমি এই সেন্টার থেকেও করতে পারি, আবার আমার মেইন সেন্টার থেকেও করতে পারি। এখানে আমি সাপ্লায়ার সিলেক্ট করলাম, অ্যামেলিয়াকে সিলেক্ট করলাম। দেখা গেল আমি নভেম্বরে প্রোডাক্ট নিয়ে আসব। এখানে বিল নাম্বারের জায়গায় আমার ইনভয়েস নাম্বার হবে। এখানে আমি 200 পিস নিয়ে আসব। আচ্ছা, এখানে দেখেন এই যে বিলেবল আসছে না, এটা আমি রাখবো না। এটা কেন আসছে এটা বলবো, এটা একটা সেটিং অন করে এটাও আজকে দেখাবো। তো আমি সব ইনফরমেশন দিয়ে দিলাম, এবার এটা আমি 7 ক্লোজ করে দিব। এখন যদি আবার আমাকে প্রোডাক্ট দিতে হয় নিকি বার্গনকে, এখন কি দিতে পারবো না, আবার স্টক করেছি, তখন আমাকে কি করতে, আবার বিল করে সরি ইনভয়েস করে তাকে দিতে হবে। এখন দেখেন এখানে কি ডিরেক্ট অপশন আছে, নাই। তাহলে তো এটা আপনার মেইনস এই প্রজেক্টের বাইরে হলো। আমরা কি বলেছি, প্রজেক্টের বাইরে থেকেও করতে পারবো, ভেতর থেকেও করতে পারবো। সো আমি যেহেতু প্রজেক্টের আন্ডার থেকে করছি, এখানে যে যে মেনু আছে সেগুলো ব্যবহার করেই করব। এই সেম প্রজেক্টের কাজটা আমি আমার মেইন সেন্টার ইউজ করে করতে পারি, ওইটা দিয়েও করা যাবে। আপনার প্রজেক্ট নামে আলাদা একটা ফিচার্স দিয়েছে এখানে। আপনি যখন মেইন সেন্টার থেকে করবেন সবকিছু আপনার মেইন সেন্টারে থাকবে, আর যখন আপনি প্রজেক্ট সেন্টারটা ইউজ করবেন আপনি প্রজেক্টে শুধু আলাদা ডিটেলস থাকবে, প্লাস আপনার মেইন সেন্টারের সব ডিটেলস এর সাথেও থাকবে, এখানে আলাদা আপনি স্পেসিফিক ভাবে পাচ্ছেন। এখন দেখা গেল এই যে একটা প্রজেক্ট যখন একটা কোম্পানি নিয়ে থাকে, প্রজেক্টের জন্য দেখা গেল সে একটা ছোট একটা অফিস রেন্টে নিতে পারে, দেন এমপ্লয় হায়ার করে, বিভিন্ন রকমের কিন্তু এক্সপেন্স হয়ে থাকে। সো এক্সপেন্স গুলো যদি রেকর্ড করতে হয় তখন আমরা কি করব, প্রজেক্টের এক্সপেন্স সেন্টার গিয়ে এক্সপেন্স গুলো রেকর্ড করব। চলে আসলাম, এখানে পে সিলেক্ট করতে হবে। এখন পে সিলেক্ট করাটা ম্যান্ডেটরি না, হ্যাঁ, আমি চাইলে পে সিলেক্ট করতে পারি আবার নাও করতে পারি। সো আমি বলেছি পে সিলেক্ট করলে কি হবে, আমার ট্র্যাকিং করতে সুবিধা হবে। সো আমি এখানে পে সিলেক্ট করলাম না। দেখা গেল আমার প্রজেক্টের যে এক্সপেন্স হয়েছে আমি পেপাল থেকে দিয়েছি। পেমেন্ট ডেট, আমি একটা ডেট সিলেক্ট করি, নভেম্বর 22 দিয়ে দিলাম। পেমেন্ট মেথড ডিরেক্ট ডেবিট। আচ্ছা, এখানে আমি ক্যাটাগরিগুলো সিলেক্ট করব, যেমন আমার প্রজেক্টে যারা কাজ করেছে তারা ট্রাভেল করেছে, তাহলে কি আমার ট্রাভেল এক্সপেন্স হয়েছে। তো ট্রাভেল এক্সপেন্সের অ্যামাউন্ট আমি ধরে নিলাম হচ্ছে 300। এখানে আমি ভ্যাট দিব হচ্ছে নো ভ্যাট। এরপর দেখা গেল আমি একটা অফিস নিয়েছি নতুন প্রজেক্টের জন্য, সেখানে স্টেশনারি এবং প্রিন্টিং এর কি কস্ট থাকতে পারে। তো আমি এগুলো সিলেক্ট করব করে হচ্ছে আমি এখানে এটার জন্য আমি $20 রাখলাম, নো ভ্যাট। এরপর আমি একটা অফিস নিয়েছি, অফিস রেন্ট বাবদ হচ্ছে আমি এখানে $400 অ্যাড করলাম। এখন আমি নো ভ্যাট দিয়ে দিব। দেন হচ্ছে এইভাবে হচ্ছে, এটা জাস্ট আমি বুঝাচ্ছি প্রজেক্টে আমার যে যে কস্ট গুলো হয় সেগুলো আমরা এইভাবে এক্সপেন্সে এসে রেকর্ড করব। যেমন আমি এন্টারটেইনিংটা সিলেক্ট করলাম, আমার প্রজেক্টে যারা কাজ করছে তারা হয়তো প্রজেক্ট মিটিং এর জন্য বা যে কোনো কাজে বাইরে লাঞ্চ করেছে আর ডিনার করেছে সামথিং, সো এর জন্য তো আমার একটা খরচ হয়েছে, এটা এন্ট্রি করতে হবে। সো আমি হচ্ছে $50 অ্যাড করলাম, এটা হচ্ছে আমি নো ভ্যাট দিয়ে দিব। সো এইভাবে আমাদের এক্সপেন্স গুলো রেকর্ড করতে হবে। এখন দেখেন এখানে আমি পেই দেই নেই, এখানে কি প্রত্যেকটা পেই কি আলাদা আলাদা না, এখানে পেই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে হচ্ছে ওনার, স্টেশন এন্ড প্রিন্টিং এর শপ, এটা হচ্ছে ট্রাভেল এক্সপেন্স। তো প্রত্যেকটা কিন্তু আমার এখানে আলাদা আলাদা, এর জন্য আমি পেই সিলেক্ট করিনি। এখানে আমি এক ডেটে দেখাচ্ছি, আমার যদি প্রত্যেকটার পেমেন্ট ডেট আলাদা আলাদা হয় আমাকে কি আলাদা আলাদা ডেটে করতে হবে,
এটা জাস্ট আমি বোঝানোর জন্য একই সাথে করছি এবং পেয়ে দিচ্ছি না। এখন এসে আমি এটা 7 ক্লোজ করে দিব। এটাও কিন্তু আমার একটা এক্সপেন্স হলো। আদার এক্সপেন্সেস যেটা হয় ওরকম দিলাম। হ্যাঁ, এই দেখেন, এই যে আমার প্রফিট মার্জিন, আমার ইনকাম হয়েছে কতটুকু, কস্ট কতটুকু, প্রফিট মার্জিন আমার এখানে অটোমেটিক শো করবে যে কতটুকু প্রফিট হয়েছে। এটা হচ্ছে আমার একটা টোটাল ওভারভিউ। দেখেন, সেলস অফ প্রোডাক্ট, ইনকাম, কস্ট অফ সেলস, এবং এই যে এক্সপেন্সগুলো আমি করেছি, এটা কিন্তু আমি এই সেন্টারে জাস্ট সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আমার প্রজেক্টের আন্ডারে কি কি হয়েছে। এন্টারটেইনমেন্ট, আমি যে যে হেডগুলো সিলেক্ট করেছি সব চলে এসেছে। আমি এখানে এসে ট্রানজাকশন গুলো হচ্ছে আমার প্রজেক্টে আমি যে যে ট্রানজাকশন করেছি শো করছে। বাট আমি যদি এটা মেইন সেন্টারে করতাম, আমার একসাথে অনেকগুলো থাকতো, তো আমার একটু আইডেন্টিফাই করতে প্রবলেম হতো। এখানে হচ্ছে আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি প্রজেক্ট রিপোর্ট। এইখান থেকে আমি প্রজেক্ট রিপোর্ট গুলো দেখতে পারবো, যেমন প্রজেক্ট প্রফিটেবিলিটি। এটা কেবলমাত্র দেখেন, এখানে আমার প্রজেক্টের মধ্যে যা যা ছিল তা আছে, এর বাইরে কিছু আছে নেই। কিন্তু আমি যদি মেইন রিপোর্টে চলে যাই, আমার মেইন রিপোর্টে গেলেও আমি এই সেম জিনিস দেখতে পারবো, প্লাস আদার্স যে অ্যাক্টিভিটি আমি করেছি সেগুলো থাকবে, দুইটাই থাকবে। এই যে ট্রাভেল এক্সপেন্স, স্টেশনে প্রিন্টিং, অফিস রেন্ট, এগুলো কিন্তু চলে এসেছে। যে যে এন্টারটেইনিং, এগুলো কিন্তু আমার মেইন রিপোর্টেও এসেছে। কিন্তু আমি যখন এই রিপোর্টে আসি, আমি শুধু আমার প্রজেক্টের গুলো দেখতে পাচ্ছি, আমার এক্সট্রা কোনো কিছু নেই এখানে। সো এই রিপোর্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, প্রজেক্ট নামে একটা ফোল্ডার হবে, এবং আমি যা যা অ্যাক্টিভিটি করেছি অ্যাকর্ডিং টু ভিডিও আপনারা সেম অ্যাক্টিভিটি গুলো করবেন এবং এই রিপোর্টটা জমা দিবেন। দেন কিছু ইনভয়েস করেছেন, বিল করেছেন, এক্সপেন্স করেছেন, সেগুলোর পিডিএফ, এক্সপেন্সের পিডিএফ, এগুলো জমা দিবেন। ক্লিয়ার সবার প্রজেক্ট? প্রজেক্ট করলে এইটা থেকে কোনো বাজেট থাকে নাকি? বাস্তবিক একটা কথা তো ওই বাজেটের আলোকে কোনো একটা বাজেট কেমন এক্সপেন্স হবে বা কেমন ইনকাম। হ্যাঁ, অবশ্যই প্রজেক্টেরটাতে নির্দিষ্ট থাকে। যেমন আমি এখানে 700 পিস সেট করেছিলাম, আমি তো অবশ্যই এই পরিমাণে প্রোডাক্ট তার কাছে সেল করব, এর চেয়ে বেশি করব না। এর মধ্যে আমার দেখা যায় বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো হবে। অবশ্যই প্রত্যেকটা প্রজেক্টের তো একটা বাজেট থাকে, এর মধ্যে থেকে আমাদের করতে হবে। একটা প্রোডাক্ট সিলেক্ট করছে হিউজ অ্যামাউন্ট কোয়ান্টিটি সেল করার জন্য, হ্যাঁ, এর বাইরে কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি কোম্পানি পায় কিনা প্রজেক্ট করলে? এটা তো সেলস প্রজেক্ট। প্রজেক্ট বিভিন্ন হতে, সার্ভিস রিলেটেডও হতে পারে। এটা আমাদের সেলস প্রজেক্ট। হ্যাঁ, আর সার্ভিস রিলেটেড প্রজেক্ট অনেক সময় যে ব্রাকের যেগুলো করে থাকে সেগুলো সার্ভিস রিলেটেড হয়ে থাকে। সো এই প্রজেক্ট সার্ভিস রিলেটেড যেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে, হ্যাঁ, কোম্পানি আপনার একটা নতুন প্রজেক্ট নিয়েছে রেগুলার অ্যাক্টিভিটির পাশাপাশি, তো আপনাকে তো করতে হবে। যেমন আমি বলি, আমাদের কোডেস ট্রাস্ট বাংলাদেশে আপনাদের তো আপনার রেগুলার আমি দেখলাম অনেকেই হচ্ছে আগের ক্লাসের অ্যাসাইনমেন্ট করেনি, অনেকেই বাকি আছেন। হ্যাঁ, এখন আপনারা কি করতে পারেননি, বুঝেননি, আপনারা যদি না করেন তাহলে তো ম্যাম আসলে যদি এরকম হয়তো আপনি যেগুলো করাচ্ছেন অর্থাৎ হাফ আওয়ার যদি টাইম দিয়ে আমাদেরকে এখানে করতে দিতেন, কারণ কিছু দেখা যায় থাকে মাথায়, কিছুটা বাসায় গেলে থাকে না। ভিডিও এক একটা বার সিলেবাস অনেক ফাস্ট যাচ্ছে, অনেক মানে ফ্লো তাড়াতাড়ি চলে যাচ্ছি, এতগুলো টপিক কেন? মানে এইটা হচ্ছে এইভাবেই ক্লাস 1 থেকে এইভাবেই যাবে। হ্যাঁ, আস্তে আস্তে টপিকের পরিমাণ আরো বাড়তে থাকবে, আরো কঠিন মনে হবে। দেখেন, আপনারা এই 2 থেকে 3 মাসের মধ্যে হচ্ছে অনেক কিছু শিখছেন, তো প্রেশার অবশ্যই অনেক বেশি থাকবে। তো পরবর্তীতে এগুলো আমাদের
রিভাইজ দেওয়া হবে, কারণ অনেক কিছু দেখা যাচ্ছে মনে থাকবে না। আমি বলি রিভাইজ, আমি বলি আপনি এই যে কুইক বুকস যখন করবেন, কুইক বুকস করতে করতে যখন আপনি জেরো সফটওয়্যারে সেটা করলেও আসে না। ম্যাডাম একটা রিকোয়েস্ট দেখেন সেটা দাঁড়ান। হচ্ছে আপনি তো ভিডিওগুলো দিচ্ছেন না, টপিক ওয়াইজ যদি 20 মিনিট 30 মিনিট করে ভিডিও দেওয়া যায় খুবই ভালো হয়। এই টপিকের উপরে ম্যাডাম একটু এডিটেড হলে ভালো হয়। কারণ লং টাইম ভিডিও একটা সবাই এভাবেই দেখে, ধৈর্য ধরে দেখবেন টপিক করে। এরপরে আমি আটকে গেলাম কোথায় আছে কত মিনিট ফার্স্ট আমার ক্লাসে কিন্তু বুঝতে হবে। ভিডিওগুলো ভেঙে ভেঙে দেওয়া হচ্ছিল ফার্স্ট ক্লাসে, এখন ফার্স্টে যখন ক্লাস ফার্স্টে হচ্ছে আমাদের অনেক ছোট ছিল, এটা আমরা ক্লাসের মধ্যেই ধরি না, এটা আমাদের ওরিয়েন্টেশন ছিল। আচ্ছা, এখানে অলে অনেক সময় অলে ক্লিক করতে হবে, অলে ক্লিক করলে আপনার সব আসবে। অনেক সময় দেখবেন অনেকের এই অল নামে যে অপশনটা থাকে, এই সাইলেন্ট প্লেস, এই অল অপশনটা থাকে না, তখন আপনারা কাস্টম ডেটে চলে যাবেন। কাস্টম ডেটে গিয়ে আপনি কোন ডেট থেকে কোন ডেট দেখতে চাচ্ছেন ডেট সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন, তখন চলে আসবে। দেখবেন অনেক সময় এই যে অল অপশন, এই অল অপশনটা আসে না, তখন কাস্টম ডেটসে চলে যাবেন। এই দেখেন। আরেকটা প্রশ্ন করি। জি বলেন। সেটা হচ্ছে যে অনেক সময় যে আমরা কোন ডেটে প্রোডাক্টটাকে এন্ট্রি করালাম, স্টক করলাম, সেটা আমরা ভুলে যাই বা যেটা পরে থেকে আচ্ছা আমি বলি, সেটা কোন ডেটে করেছেন। যখন ইনভেন্টরিতে আমরা যখন সফটওয়্যার প্রোডাক্ট অ্যাড করছি, আমরা কিন্তু ওই যে ওপেনিং ব্যালেন্স দিয়ে অ্যাড করছি, একবারই অ্যাড করছি। হ্যাঁ, এরপরে কিন্তু আর আমাকে প্রোডাক্ট অ্যাড করতে হচ্ছে না, আমি শুধু বিল করে করে প্রোডাক্ট নিয়ে আসবো আর সেল করব। এটা হচ্ছে আমি টোটাল কবে বিল করেছি, ডিটেলসে গেলে এ টু জেড সব শো করবে। আর প্রথমবার যখন আমি একটা অ্যাড করছি, এটা ওপেনিং ব্যালেন্স হিসেবে অ্যাড করছি। আপনি প্রোডাক্ট এন্ড সার্ভিসে গেলে দেখতে পারবেন আর মাথায় থাকে না। আমরা যখন ইনভয়েস করে একটা ডেট দিয়ে দেই, দেখা গেল ওখানে সরি বলে নাই। এটা চেঞ্জ করতে হবে, আমি দেখিয়েছি কিন্তু এটা প্রোডাক্ট এন্ড সার্ভিসে গিয়ে ডেটা এডিট করে চেঞ্জ করতে হবে। আমি আবার দেখাই, এরকম হলে চলে যাবেন প্রোডাক্ট এন্ড সার্ভিসে। যেমন আমি যদি এখান থেকে এডিটে ক্লিক করি, আমি যেমন চার্ট অফ অ্যাকাউন্ট এডিট করা দেখিয়েছি, চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে এডিট করতে হয় প্লাস ব্যালেন্স কিভাবে এডিট করতে হয় আমি বলে দিয়েছি। এই দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। প্লাস আমি এটাও কিন্তু অনেক গুরুত্ব দিয়ে বলে দিয়েছি এটা দেখার জন্য। যেমন আমার এখানে আমি নেম এডিট করতে পারবো, আইটেম কোড এডিট করতে পারবো, ক্যাটাগরি চেঞ্জ করা যাবে, আমি সেলস প্রাইস রেট, কস্ট রেট চেঞ্জ করতে পারবো। দেখা গেল আমি আগে যেই অ্যামাউন্টে সেল করেছি আমি তার চাইতে বেশি ভ্যালুতে সেল করব। হ্যাঁ, আমি সেলস প্রাইস রেট বাড়াবো, আমি এখান থেকে বাড়াতে পারবো। তো আমাকে যদি এমন হয় কোয়ান্টিটি অন হ্যান্ড এবং এই যে স্টার্টিং ভ্যালুতে ক্লিক করতে হবে, ডেট এবং কোয়ান্টিটি অন হ্যান্ড চেঞ্জ করার জন্য আমি এখানে ক্লিক করব গট ইট। আমি যদি এখানে চলে আসি, এই যে অ্যাজ অফ ডেট দেওয়া আছে, অ্যাজ অফ ডেট 21 সালের দেওয়া আছে, সো আমি এই ডেট থেকে আমি ইনভয়েস করতে পারবো। এই ডেটের কোনো আগের ডেটে আমি কখনো ইনভয়েস করতে পারবো না। এবং ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড দেওয়া আছে, ইনিশিয়াল কস্ট দেওয়া আছে, এখান থেকেই হচ্ছে আমি চেঞ্জ করতে পারবো। ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, কস্ট চেঞ্জ করা যাবে, অ্যাজ অফ ডেট চেঞ্জ করা যাবে। তো এখানে এসে দেখে নেবেন যে আপনার ডেট কোনটা আছে, এই ডেটের কোনো আগে আপনি কখনোই করতে পারবেন না। এখন কি এই ডেট চেঞ্জ করা যাবে? হ্যাঁ, ডেট চেঞ্জ করার জন্য এই যে আমি যেটা বললাম, স্টার্টিং ভ্যালুতে ক্লিক করে চেঞ্জ করতে হবে। এই যে স্টার্টিং ভ্যালুতে ক্লিক করে এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আর ক্লাসের মধ্যে যেই যে জিনিসগুলো বলি এটা কিন্তু আমি খুব ভালো করে দেখিয়েছি যে প্রোডাক্ট এন্ড সার্ভিসের ক্লাসে কিভাবে এডিট করতে হয়। হ্যাঁ, এটা আমি মার্ক করে দেখিয়েছি। তো ক্লাসের সব প্রত্যেকটা পার্টি দেখবেন হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি কিন্তু ভালো করে বলে দিই যে এটা ভালো করে নোট করে রাখবেন বা দেখে রাখবেন। আর এটা কিন্তু আমি অনেকবার বলে দিয়েছিলাম যে এখানে ভুল হলে আপনি ইনভয়েস করতে পারবেন না, কিভাবে চেঞ্জ করতে হবে, এগুলো নোট করে রাখবেন। দেখা গেল আপনি এর আগের ক্লাসে ট্যাক্স রেট কিভাবে অ্যাড করতে হয় শিখেছেন, যখন আপনি ইনভয়েস করছেন, বিল করছেন, করতে গিয়ে ট্যাক্স রেট কিভাবে অ্যাড করতে হয় আপনি ভুলে গেছেন, তখন আপনাকে কি করতে, আবার ভিডিও দেখে অ্যাড করতে হবে। যখন ভিডিও দেখেন তখন হচ্ছে পাশে নোট করে রাখবেন যে কোনটা কিভাবে করতে হয়, তখন নোট থেকে দেখে আইডিয়া করে নিতে পারবেন যে কোনটার পর কোনটা কিভাবে করতে হয়। ফার্স্টে ক্যাচ করতে একটু কষ্ট হবে, এই যে কাস্টমার সেন্টার, সাপ্লায়ার সেন্টার মনে হবে অনেক 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 টপিক, ক্যাচ করতে কষ্ট হবে। যখন আপনি 2-3 বার করবেন, করতে করতে এটা ইউজ টু হয়ে যাবে, অনেক ইজি লাগবে, তখন আর টাফ লাগবে না। প্রথম প্রথম এমন হবেই, 3 মাসে দেখেন আপনি অনেক কিছু শিখছেন। আর এই 1 সপ্তাহ টাইম কিন্তু অনেক। হ্যাঁ, আপনি যদি ভাগ করে নেন, যে কয়েকটা আমি টপিক পড়ে এটা যদি ভাগ করে নেন,
স্যাটারডে, সানডে, মানডে এভাবে যদি আপনি ভাগ করে নেন একটা সপ্তাহে, তখন দেখবেন সিলেবাসটা কি অনেক ছোট হয়ে আসবে, আপনি অনেক কিছু করতে পারবেন, তখন আর ইজি লাগবে না। আপনারা ক্লাসের একদিন 2 দিন আগে যখন দেখেন আর তাড়াহুড়া করে করতে চান তখন তেমন প্রেশার লাগবেই। তারপর আমি 2 দিন আগে থেকে প্ল্যান করি, দেখা যাচ্ছে দেখা শুরু করি। আচ্ছা দেখ, হ্যাঁ আচ্ছা, শো না করার কারণ হচ্ছে আপনার এখানে এই দেখেন, এই যে আমার এখানে শো করছে, হ্যাঁ আপনার এখানে শো করেনি আপনার ডেটটা, এই যে দেখেন লাস্ট 12 মান্থ দেওয়া আছে। এর আগে আমার যদি কোনো পারচেস অর্ডার থাকে শো করবেন, এর জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে ডেট ফিল্টার করে নিতে হবে। ফিল্টার করে এখানে আমি কাস্টম ডেট দিব, কাস্টম ডেট দিয়ে আপনি ডেট ফিল্টার করবেন। আপনি দেখবেন আপনার পারচেস অর্ডারের ডেট কবে আছে, তার থেকে কয়েক বছর আগে ডেট দিয়ে আপনি করবেন। এখান থেকে আমাকে ডেট কাস্টমাইজ করে নিতে হবে, আমি যেই ডেট থেকে যেই ডেট পর্যন্ত দিব আমাকে কিন্তু সেই ডকুমেন্টই শো করাবে অ্যাপ্লাইতে। আচ্ছা, আপনি ডেট করে ফেলেছেন সেটা আপনার সফটওয়্যারে আছে, আপনার প্রবলেম হচ্ছে আপনার এই সেন্টারে আপনি দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাচ্ছেন না, কারণ আপনার ডেট ফিল্টার করা। আপনি এখানে ফিল্টারে ক্লিক করবেন, ক্লিক করে আপনি একদম 21 সালে চলে যান বা 20 সালের একটা ডেট দেন এবং প্রেজেন্ট একটা ডেট দিবেন, দেওয়ার পর আপনি নিচে এসে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তাহলে আপনার সব শো করবে এখানে। মানে আমি কোনো ইনভয়েস ডিলিট করতে চাই, ডিলিট হবে না? হ্যাঁ ডিলেট অপশন আছে। তো আমি করার পর আপনার ওটা যখন থেকে যায়, এখন আমি একটা ইনভয়েস করতেছি নতুন করে, তো সিরিয়াল নাম্বার অলরেডি আসছে, ডিলেট হয়নি। আমি প্রথমে ভিডিও দেখার পর আমি করেছি, পরের দিন আমি ভিডিও করেছি, কি কি করেছি এখন আমি সব এলোমেলো হয়ে গেছি। পরে আমি সবগুলো ডিলিট করে ট্রাই করতেছি কিন্তু ডিলিট হচ্ছে না, এবার দেখা যাচ্ছে যে অসেসও দেখা যাচ্ছে না, এই যে ডিলেট, হ্যাঁ আচ্ছা আপনি ভয়েড করেছেন, আপনি ডিলেট করেননি, এই ডিলেটে ক্লিক করে করতে হবে। দিয়েছিলাম কিন্তু আপনারা যে আবার পরে থেকে গিয়েছিল দেখলাম, যেমন আমি ক্রেডিট আচ্ছা। হয়েছে ক্রেডিট কার্ড আমি কিনতে করেছি, তারপর যে একটা আমার ভুল ছিল, ভুলটা আমি ডিলিট করতে গেছি, ওটা ডিলিট না হয়ে ওটা আপনি ওই যে আপনি ডিলিট করতে যেও হচ্ছে আপনি ভুল করেছেন, ওই সেখানে কোথাও ভুল হয়েছে, এর জন্য হয়নি। চেক করে দেখতে হবে, দেখাবেন আপনি ভুল করেছেন কোথাও। এখানে হচ্ছে আপনি যখন ভয়েডে ক্লিক করবেন এটা বাতিল হবে, হ্যাঁ আপনার এখানে শো করবে লেখা এটা ডিলেটেড, কিন্তু ডিলিট হবে না, থাকবে। আর যখন আপনি ডিলিট করবেন তখন পার্মানেন্টলি আপনার সফটওয়্যার থেকে এটা ডিলিট হয়ে যাবে। ম্যাম ব্যাটার এটা যে 0% আছে, নো ব্যাট আছে, আমরা এক্সাম্পল আছে, এক্সাম্পল আছে, কোনটা ইউজ করব? আচ্ছা, আপনি যখন ইনভয়েস করছেন বা বিল করছেন, যে কোনো অ্যাক্টিভিটি করছেন, হ্যাঁ আপনার পাশে কিন্তু রেট দেওয়া আছে, আপনি কোনটা ইউজ করবেন আপনি সেই অনুযায়ী ইউজ করবেন। যেখানে আপনার 0% রেট ইউজ করা হয়েছে আপনি 0% এন্ট্রি করবেন। আপনাকে একটা ডকুমেন্ট দিবে, আপনি সেই ডকুমেন্ট বেস কিন্তু কাজ করবেন, ডকুমেন্টের বাইরে করবেন না। তো সেখানে দেওয়া থাকবে 0% কয়েকটা আছে, কোনটা কোনটা ব্র্যাকেটের ভিতরে কোনটা সিঙ্গেল, এটা নো ব্যাট আছে একটা 0%, আচ্ছা এক্সামটেড হচ্ছে কিছু কিছু প্রোডাক্টের উপর কখনো ভ্যাট চার্জ করা না, এক্সামটেড। আর নো ভ্যাট মানে হচ্ছে কোথাও ভ্যাট চার্জ হবে না আর জিরো রেটেড। আপনার যদি নো ভ্যাট বলে আপনি নো ভ্যাট সিলেক্ট করবেন, এক্সামটেড যদি লেখা থাকে ডকুমেন্টে এক্সামটেড সিলেক্ট করবেন, হ্যাঁ ডকুমেন্টে যেটা দেওয়া থাকে রেট আপনি সেটাই করবেন। আর আপনার যদি ভ্যাট রিটার্ন সেন্টারে আসেন, আপনার যদি কোনো অ্যামাউন্ট না থাকে, হ্যাঁ যদি জিরো থাকে তখন কিন্তু জিরো রিটার্নও দেখাতে হবে, ঠিক আছে জিরো রিটার্নও দেখাতে হবে। এমন না যে আমি 3 মাস পরে আসলাম আমার এখানে তো কোনো অ্যামাউন্ট নেই, পেইড অন সেলস মানে কালেক্টেড অন সেলস, পেইড অন পারচেসে কোনো কিছু নেই, আমার এখানে জিরো আছে, তখন কি আমি রিটার্ন দেখাবো না? তখন এসে আমাকে জিরো রিটার্ন দেখাতে হবে। আর আপনারা যদি এখানে দেখেন ডকুমেন্টে যদি আপনার দেওয়া থাকে যে নো ভ্যাট হবে, এক্সাম্পটেড হবে, যেমন কিছু কিছু প্রোডাক্টের এক্সাম্পটেড দেখে নেবেন, যেমন কিছু কিছু বেবি প্রোডাক্টস আছে, দেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের ক্ষেত্রে কিছু প্রোডাক্ট আছে যেগুলোর উপর ট্যাক্স রেট তারা ধার্য করে না, একদম নিষিদ্ধ করে ধার্য করে না, এক্সাম্পটেড মানে ট্যাক্স বহির্ভূত, সেটা হচ্ছে এক্সাম্পটেড।
কিছু কিছু ক্ষেত্রে জিরো রেট ধার্য করা হয়, আর নো ভ্যাট কিছু যেগুলোতে কোনো ভ্যাট রেট চার্জ করা হবে না সেটা। যেমন এই যে এখান থেকে আপনাকে যদি বলা হয় এক্সামটেড যদি থাকে, আপনি এক্সামটেড সিলেক্ট করবেন। আপনার ডকুমেন্টে যদি আপনাকে বলে দেয় জিরো রেটেড, তখন আপনি জিরো রেটেড সিলেক্ট করবেন। তো জিরো রেটেড বললে আপনি এক্সামটেড সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে এক্সামটেড যদি উল্লেখ থাকে আপনি এক্সামটেড সিলেক্ট করবেন, জিরো রেটেড উল্লেখ থাকলে আপনাকে জিরো রেটেড সিলেক্ট করতে হবে। আচ্ছা, এই এক্সামটেড দেওয়াতে নোভেট দেওয়াতে দেখা যায় আমার অ্যামাউন্টে গরমিল হবে না, বাট আমরা যদি দেখি ক্লিয়ারলি যদি দেখি এটা কিন্তু ভুল হলো। আমাকে নোভেট বলেছে, আমি এক্সামটেড দিয়েছি। দেখা গেলো আমাকে এক্সামটেড কিছু কিছু বেবি প্রোডাক্ট আছে, কিছু মেডিসিন আছে, বেবি টয় আছে, কিছু কিছু ক্ষেত্রে দেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে, এক্সামটেড করে দেওয়া হয়েছে। এগুলোর উপর কখনোই কোনো ট্যাক্স চার্জ করা হবে না। এখন আমরা দেখব হচ্ছে ইনভয়েস কিভাবে ইম্পোর্ট করতে হয়, বিল কিভাবে ইম্পোর্ট করতে হয়। দেখা গেল আমরা কোনো ক্লায়েন্টের কাজ, এমন কোনো ক্লায়েন্টের কাজ পেলাম, মানে তার অনেকগুলো কাজ আগে হয়েছে। দেখা গেল ক্লায়েন্টের যদি ভ্যাট রিটার্ন করতে হয়, একজন কোনো ক্লায়েন্ট তার কোনো নির্দিষ্ট অ্যাকাউন্টেন্ট বা বুককিপার নেই, হ্যাঁ, সে মার্কেট প্লেস থেকে হায়ার করে কাজ করাবে। দেখা গেল তার 3 মাস পর কি বাধ্য হয়ে তাকে ভ্যাট রিটার্ন করতে হবে। এর জন্য তাকে কি করতে, তার যে যে ট্রানজাকশন গুলো হয়েছে তার ইনভয়েস গুলো এন্ট্রি করতে হবে, তার বিলগুলো এন্ট্রি করতে হবে সফটওয়্যারে। যেহেতু তার নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টেন্ট বা বুককিপার নেই, এর জন্য এন্ট্রি করেনি বা যে কোনো কারণে করা হয়নি, আপনাকে মার্কেট প্লেস থেকে হায়ার করলো, বললো হচ্ছে তার 100 বা 200 ইনভয়েস আছে বা বিল আছে, এগুলো এন্ট্রি করে দেওয়ার জন্য। তো আপনি যখন 100টা বা 200টা এরকম ইনভয়েস বা বিল এরকম দেখে দেখে আপনি এন্ট্রি করতে যাবেন, আপনার কি অনেক বেশি সময় লাগবে না? তো এটা শর্টকাটে কিভাবে করা যায়? শর্টকাট হচ্ছে আমরা ইম্পোর্ট করে করতে পারি। আমরা যদি এখানে টুলস এর আন্ডার ইম্পোর্ট ডেটাতে ক্লিক করি, এখান থেকে আমরা দেখতে পারবো আমরা ব্যাংক ডেটা ইম্পোর্ট করতে পারবো, কাস্টমার, সাপ্লায়ার, চার্ট অফ অ্যাকাউন্ট, সেলস রিসিপ্ট, ক্রেডিট নোট, প্রোডাক্ট এন্ড সার্ভিস, ইনভয়েস, বিল, জার্নাল। সো আমাদের যদি কোনো ক্লায়েন্ট 100 বা 200 ইনভয়েস দিয়ে থাকে, তখন আমরা কি করব? শর্টকাট ইজি ওয়ে হচ্ছে আমরা ইম্পোর্ট করে করতে পারবো। এখন ইম্পোর্ট করার জন্য ফার্স্টে আমাদেরকে একটা ডাউনলোড করে নিতে হবে। সো এখানে দুইটা জিনিস আছে, অ্যাড নিউ কন্ট্যাক্টস দ্যাট ডোন্ট অলরেডি এক্সিস্ট ইন কুইকবুকস। কন্ট্যাক্টের এমন কোনো যদি নাম থাকে যেটা আমার কুইকবুকসে অ্যাড করা নেই, যেমন আমি যখন ইনভয়েস করছি তখন অনেক কাস্টমারের নাম আসে, তো এমন কোনো নাম যদি কাস্টমারের থাকে যখন ইম্পোর্ট করার সময় আমি এন্ট্রি করেছি এবং আমার সফটওয়্যারে সেই নামটা আগে থেকে অ্যাড করা নেই, আমি যদি এখানে টিক মার্কে ক্লিক করি তখন কি হবে? আমার নতুন নামটা অ্যাড হয়ে যাবে। আরেকটা হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট ডোন্ট অলরেডি এক্সিস্ট ইন কুইকবুকস। এখানে কি হবে? আমি যদি কোনো নতুন প্রোডাক্ট বা সার্ভিস আমি ইম্পোর্ট করার সময় আমি ডেটাতে অন্তর্ভুক্ত করেছি এবং আমি ইম্পোর্ট করছি, বাট যেটা আমার সফটওয়্যারের মধ্যে নেই, তো আমি যদি এখানে ক্লিক করি তখন কি হবে? সফটওয়্যারে সেটা অ্যাড হয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? আমার যদি কোনো প্রোডাক্ট থাকে, আমার যেই ডেটাটা ইম্পোর্ট করছি সেখানে যদি কোনো প্রোডাক্ট থাকে এবং প্রোডাক্টটা যদি আমার সফটওয়্যারে অ্যাড করা না থাকে, আমি যদি সেটা ইম্পোর্ট করি সেটা কখনো আমার ইনভেন্টরিতে যাবে না, সেটা আমার সার্ভিসের আন্ডারে অ্যাড হবে। তো এর জন্য যদি কোনো প্রোডাক্ট থাকে সেটাকে কি করে নিতে হবে? অ্যাড করে নিতে হবে। আর যদি সার্ভিস থাকে আমরা ইজিলি ইম্পোর্ট করতে পারবো, নতুন কোনো সার্ভিস থাকলে সমস্যা নেই। কিন্তু যদিও এখানে বলে দিয়েছে অ্যাড নিউ প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট ডোন্ট অলরেডি এক্সিস্ট ইন কুইকবুকস, আমি টিক মার্ক দিব, এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু যদি কোনো প্রোডাক্ট হয়ে থাকে অবশ্যই আগে সেটা আমাদেরকে ম্যানুয়ালি অ্যাড করে নিতে হবে, নইলে কখনোই সেটা ইনভেন্টরিতে আসবে না, এটা আমাদের সার্ভিসের আন্ডারে চলে আসবে। এই দুইটা টপিক পয়েন্ট সবার ক্লিয়ার? আচ্ছা, কারণটা কি? আপনার ইনভেন্টরি ট্র্যাকিং হয়, এটা ইনভেন্টরিতে হিট করবেন, আপনাকে ইনভেন্টরিটা ম্যানুয়ালি হচ্ছে অ্যাড করতে হবে, এটা সার্ভিসের আন্ডারে চলে যাবে। আপনি যখন সার্ভিসের কি কোনো কোয়ান্টিটি অন হ্যান্ড থাকে? না দেন হচ্ছে আপনার কত পিস স্টক করছেন কোনো কিছু থাকে? তো আপনি যদি কোনো একটা প্রোডাক্ট আপনি যদি ইম্পোর্ট করেন, আপনার কোয়ান্টিটি অন হ্যান্ড, এই ইনফরমেশন গুলো দেওয়া লাগবে না? তো ইনফরমেশন গুলো সফটওয়্যার কোথা থেকে পাবে যদি আপনি না দেন? তো এর জন্যই সফটওয়্যার এটাকে সার্ভিসের আন্ডারে অ্যাড করবে, যদিও এটা প্রোডাক্ট, এর জন্য আপনাকে ইনফরমেশন দিয়ে
আপনি ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন দিয়ে দেন আপনাকে এন্ট্রি করতে হবে। ফার্স্ট আমি একটা স্যাম্পল ফাইল ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এখানে কিছু ডামি ইনফরমেশন আছে। আপনারা যখন নতুন কোনো কাজ করবেন বা যে কোনো সফটওয়্যারে কাজ করবেন, হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না সিএসভি ফাইলটা কিভাবে সাজাবেন, সফটওয়্যার থেকে আপনাকে একটা ইনস্ট্রাকশন কিন্তু দিয়ে দেয়। দেখেন এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, এখানে 1001 চারবার আছে। এই চারটা কি চারটা ইনভয়েসের নাম্বার নাকি একটা ইনভয়েসের নাম্বার? একটা ইনভয়েসের নাম্বার। চারবার কেন আসছে? এখানে 4 লাইনস অফ প্রোডাক্ট আছে, যেমন ট্রিমিং আছে, ডিজাইনিং আছে, ট্রিমিং আছে, গার্ডেনিং আছে, মানে এখানে চারটা প্রোডাক্ট আছে। এই চারটা প্রোডাক্ট কি একটা ইনভয়েসের আছে। তো ইনভয়েস নাম্বার আমাদেরকে কয়বার দিতে হবে? চারবার দিতে হবে। কাস্টমার নাম্বার কয়বার দেওয়া আছে? একবার। ইনভয়েস ডেট কয়বার দেওয়া আছে? একবার। ডিউ ডেট কয়বার দেওয়া আছে? একবার। টার্ম একবার দেওয়া আছে। দেন আইটেম ডেসক্রিপশন। আচ্ছা, এখানে আমাদের ইনভয়েস নাম্বার ম্যান্ডেটরি দিতে হবে, কাস্টমার ম্যান্ডেটরি দিতে হবে, ইনভয়েস ডেট, ডিউ ডেট ম্যান্ডেটরি দিতে হবে। এখানে আইটেম কোডটা দিব। দেন আইটেম ডেসক্রিপশন আমরা চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। আইটেম কোয়ান্টিটি, এখন ট্রিমিং 1 পিস, ডিজাইনিং 12 পিস, অবশ্যই কোয়ান্টিটি দিতে হবে। দেন এখানে আইটেম রেট দেওয়া আছে যে কোন আইটেমের কি কি প্রাইস। দেন আইটেম অ্যামাউন্ট। আইটেম অ্যামাউন্টটা কিভাবে এসেছে? আইটেম কোয়ান্টিটির সাথে রেট ক্যালকুলেশন করে যেটা হয় সেটা হচ্ছে আইটেম অ্যামাউন্ট। আইটেম ট্যাক্স কোড। তো এখানে ট্যাক্স কোড একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার এখানে শুধু 20% দেওয়া আছে। আমি যখন কুইকবুক সফটওয়্যারে গিয়ে আমি কোনো যেমন ইনভয়েস করব, এখানে আমি যদি 20% সিলেক্ট করি, আমার এই 20%টা কিভাবে লেখা আছে? সেমটা এখান থেকে কপি করতে হবে, হ্যাঁ, এখান থেকে কপি করে দেন আমাকে অ্যাড করতে হবে। এইখানে যেই ফরম্যাটে আছে 20% ব্র্যাকেটে 20% দেওয়া আছে আবার, আমরা যদি এখানে দেখি এখানে শুধু 20% আছে, এটা দিলে হবে না। আমার সফটওয়্যারে যেমন আছে এটা কি করতে হবে? কপি করে নিয়ে আসতে হবে, এরপর আমাকে এখানে এন্ট্রি করে দিতে হবে। এরপরে ট্যাক্স অ্যামাউন্ট যদি আপনি না দেন সফটওয়্যার অটোমেটিক নিয়ে নিবে, হ্যাঁ, আপনার এটার সাথে ক্যালকুলেশন করে নিয়ে নিবে। এটা সার্ভিস ডেট, এটা অপশনাল, আমরা থাকলে দিব ডকুমেন্টে, না থাকলে দিব না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি চালান ডেটটা। এইটা হচ্ছে টোটাল ডকুমেন্টের। তাহলে আমাকে ইনভয়েস নাম্বার কোনটা কতবার দিতে হবে এটা তো আমরা সবাই একটা আইডিয়া পেয়েছি। এবং এখানে এই ইনফরমেশনটা ম্যান্ডেটরি, কাস্টমার ম্যান্ডেটরি, ডেট, ডিউ ডেট, দেখেন যেগুলো হচ্ছে ম্যান্ডেটরি দিতেই হবে, না দিলেই না, এগুলো কিন্তু এখানে স্টার মার্ক করে দেওয়া আছে। এখন ক্লায়েন্ট যখন আমাকে ডকুমেন্ট দিবে, আমরা ক্লায়েন্টের ডকুমেন্টে চলে যাই, এখান থেকে আমাকে এন্ট্রি করতে হবে। এখান থেকে ফার্স্টে যদি আমি দেখি আমার নাম কি ছিল? জেমস ক্লিনটন। এটা আমি কপি করব। কপি করে আমি এটা কোথায় পেস্ট করব? আমি নামের জায়গায় পেস্ট করব। আমার এখানে নাম একটু ডিলিট করে দিই। আমার একটা নাম ছিল জেমস ক্লিনটন, দিয়ে দিলাম। এরপর যদি আমি চলে যাই, আমার এখানে ডেট দিতে হবে, ডেট, ডিউ ডেট দেওয়া আছে। টার্মিনেট 30 days। দেন ইনভয়েস নাম্বার কত আছে এটা আমাদেরকে দেখতে হবে। এই যে এখন ডিপেন্ড করে ইনভয়েস নাম্বারটা আমি কয়বার দিব, আমার দেখতে হবে লাইন অফ প্রোডাক্ট আইটেম কয়টা আছে। এখানে কিন্তু 3টা আইটেম আছে, তাহলে কয়বার হবে? 3বার হবে। এখন এটা কিন্তু আমার অন্য কলামে চলে আসছে, তাই না? এটাকে আমার এখানে কপি করে নিয়ে আসতে হবে। এটা আমি এখান থেকে ডিলিট করে দিব, নইলে এই যে এটা নিচে চলে আসছে, এটা কি লাইন অফ প্রোডাক্ট আইটেম আর একটা এক্সট্রা লাইন ধরে নেবে। দেন আমি যদি দেখি এখানে জাস্ট আমার একটা ডেসক্রিপশন দেওয়া আছে, সো আমি এখানে একটাই দিলাম।
দেন আমার এখানে কোয়ান্টিটি 8610। আইটেম রেট দিতে হবে, অ্যামাউন্ট দিতে হবে। আচ্ছা, এই যে রেট অ্যামাউন্ট সবগুলো কি করতে হবে, এখান থেকে কপি করে করে নিয়ে দিতে হবে। এরপর ট্যাক্স রেট যেগুলো আছে আপনি দেখবেন আপনার সফটওয়্যারে 15% কিভাবে অ্যাড করা আছে, 0% কিভাবে অ্যাড করা আছে, 10% কিভাবে অ্যাড করা আছে। যদি সফটওয়্যারে 15% অ্যাড করা না থাকে তাহলে কি করতে হবে, আগে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিয়ে যেভাবে অ্যাড করেছেন সেটা কপি করে এনে এখানে এন্ট্রি করতে হবে এবং ট্যাক্স অ্যামাউন্ট গুলো এন্ট্রি করে নিতে হবে। এইভাবে ডকুমেন্ট দেখে দেখে প্রত্যেকটা আপনারা এন্ট্রি করে নেবেন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে, আমি করে দেখাবো না। এবং এই যে দামি ইনফরমেশন গুলো আছে এগুলো ফার্স্টে কি করবেন, তো প্রথমে যদি আপনার বুঝতে সমস্যা হয় যে কোথায় কোন ইনফরমেশন দিব, দামিগুলো ডিলিট করার দরকার নেই। এটা দেখে দেখে আপনি কি করবেন, এন্ট্রি করবেন। এন্ট্রি করার যখন আপনার ডান হয়ে যাবে এরপরে আপনি এটা ডিলিট করে দিবেন, তখন আপনার ইনফরমেশন গুলো থাকবে, পরে এটা আপনি ইম্পোর্ট করে দিবেন। এইভাবে হচ্ছে আপনার ইনভয়েস ইম্পোর্ট করতে হবে। এরপর চলে আসি, আমি ইম্পোর্ট করে আবার দেখাচ্ছি না, আপনারা পারবেন। এরপর চলে আসি বিলে। এখন বিলের ক্ষেত্রে আমাকে কাস্টমার এক্সেল ফাইলও দিতে পারে, সিএসভি ফাইলও দিতে পারে, আবার কি দিতে পারে, পিডিএফও দিতে পারে। তো এখানে ধরে নিলাম আমাকে কাস্টমার এখানে আমাকে পিডিএফ ফাইল দিয়েছে, সরি সিএসভি ফাইল দিয়েছে বা এক্সেল ফাইল দিয়েছে। এখানে কন্ট্যাক্ট নেম দেওয়া আছে, ইনভয়েস ডেট নাম্বার, ডিউ ডেট দেওয়া আছে, ইনভেন্টরি আইটেম কোড, অ্যামাউন্ট কোড। আচ্ছা, এটা হচ্ছে একটা ডিসক্রিপশন। আচ্ছা, এবার আমরা যদি চলে আসি বিলের ক্ষেত্রে, এখানে আমাদের কি করতে হবে, সেম প্রসেস, আমাদেরকে একটা ডাউনলোড করে নিতে হবে স্যাম্পল ফাইল। ডাউনলোড করে নেওয়ার পর আমরা যদি এখানে দেখি আমাদের কি কি ইনফরমেশন চাচ্ছে, সাইলেন্ট প্লিজ। এখানে আমাদেরকে বিল নাম্বার দিতে হবে ম্যান্ডেটরি, সাপ্লায়ার নেম দিতে হবে, বিল ডেট দিতে হবে, ডিউ ডেট দিতে হবে, টার্ম দিতে হবে, এখানে অ্যাকাউন্ট গুলো দিয়ে দিতে হবে। এখানে দেখেন কি কি দেওয়া আছে, ইকুইপমেন্ট দেওয়া আছে, সাপ্লায়ার দেওয়া আছে, ইউটিলিটি দেওয়া আছে। এরপরে ট্যাক্স রেট সফটওয়্যার যেভাবে আছে সেভাবে দিতে হবে। আমাদের এক্সপেন্সের মধ্যে কি আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের হেডগুলো কি আসে না, বিল সেন্টারে ছিল। এখন এখানে দেওয়া আছে রেন্ট দেওয়া আছে এখানে ক্লায়েন্টের ডকুমেন্টে। আর আমার সফটওয়্যার যদি হাউস রেন্ট দেওয়া থাকে তখন আমাকে মানে কি করতে হবে, বা আমার এখানে রেন্ট দেওয়া আছে কি সব ক্যাপিটাল লেটার লেখা আছে, হ্যাঁ, কিন্তু আমার সফটওয়্যারে হচ্ছে আমি ফার্স্টে ক্যাপিটাল লেটার দিয়েছি পরে স্মল লেটার। আমি যদি ইম্পোর্ট দেই এটা কি ইম্পোর্ট নিবে না। আমার সফটওয়্যার চার্ট অফ অ্যাকাউন্ট যেভাবে দেওয়া আছে স্পেস যতটুকু দেওয়া আছে এ টু জেড সেম হতে হবে। যদি সেম না হয় এটা কখনো ইম্পোর্ট নিবে না। এটা দেখাই, আচ্ছা এখানে ক্লায়েন্ট আমাকে সিএসভি ফাইল দিতে পারে, এক্সেল ফাইল দিতে পারে, দিয়েছে। এখানে সাপ্লায়ারের নেম দেওয়া আছে, এখানে বিল ডেট দেওয়া আছে, ডিউ ডেট দেওয়া আছে, নেট দেওয়া আছে, অ্যাকাউন্ট দেওয়া আছে। দেখেন এখানে ডিউস এন্ড সাবস্ক্রিপশন দেওয়া আছে, ইন্স্যুরেন্স দেওয়া আছে, মিলস এন্ড এন্টারটেইনমেন্ট, অফিস এক্সপেন্স। এখানে এসে দেখবেন কি আপনি ইম্পোর্ট দিচ্ছেন কিন্তু ইম্পোর্ট নেন, এখানে সবার ভুল হয়। এখানে কি করতে হবে, আমার ডিউস এন্ড সাবস্ক্রিপশনটা এখানে লেখা আছে কিন্তু আমার সফটওয়্যার শুধু সাবস্ক্রিপশন অ্যাড করা আছে। তখন আমাকে কি করতে হবে, আমার যে সিএসভি ফাইলটা আছে সিএসভি ফাইলটাতে সফটওয়্যার থেকে কপি করে নিয়ে আসতে হবে। যেমন আমি ফার্স্ট একটা ডাউনলোড করি, যেমন আমি এখান থেকে সাপ্লায়ার নেম গুলো কপি করে এন্ট্রি করলাম, দেন নাম্বার। এরপর এখানে ভুল আছে, হ্যাঁ দেখেন বিল ডেটের পরে ডিউ ডেট হবে নাকি আগে হবে,
ডিউ ডেট কবে হয়? পরে হয়। এখানে কি দেওয়া আছে? আগে দেওয়া আছে। এটা একটু ভুল আছে, এটা আমি চেঞ্জ করে দিই, এটা এখানে দিই। লোকেশন দেওয়ার প্রয়োজন নেই। এখন এখানে যে আসি, মেইন প্রবলেম আপনাদের এখানে হবে। আমি এটা জাস্ট করে দেখাচ্ছি। অ্যাকাউন্ট, এখানে ডিউস অ্যান্ড সাবস্ক্রিপশন দেওয়া আছে, তাই না? এখন আমার সফটওয়্যারে আমি একটু দেখি আমার এটা কিভাবে দেওয়া আছে। কুইকবুকসে চলে যাই, চার্ট অফ অ্যাকাউন্টে। এখানে আমার সাবস্ক্রিপশন দেওয়া আছে, এটা আমি কপি করব। আমাকে ইম্পোর্ট করার সময় কিভাবে দিতে হবে? এভাবে দিব নাকি কোনটা দিব? আমার সফটওয়্যারে যেভাবে আছে সেম এটা দিতে হবে। আমি এটা দিলে ইম্পোর্ট নিবে না। ইন্স্যুরেন্স এখানে জেনারেল লেখা আছে, কিন্তু আমার সফটওয়্যারে কিভাবে লেখা আছে সেটা দেখতে হবে। এই যে ইন্স্যুরেন্স আছে, এই যে ইন্স্যুরেন্স, আমার কিন্তু জেনারেল লেখা নেই, সো আমি এখানে শুধু ইন্স্যুরেন্স নিব এবং এখানে পেস্ট করে দিব। মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট, হ্যাঁ, যেভাবে আছে সেম ভাবে প্রত্যেকটা নিতে হবে। তো আমি ইম্পোর্ট করার সময় কি এই লেখাটা নিব নাকি সফটওয়্যারের গুলো নিব? এগুলো নিলে কিন্তু আপনার ইম্পোর্ট নিবে না। এইভাবে দেখে দেখে কাজগুলো করতে হবে। দেন ট্যাক্সের ক্ষেত্রেও সেম ভাবে করতে হবে। আর যে রেটগুলো নতুন আমার সিএসভি ফাইল বা পিডিএফ এ আছে, যেগুলো সফটওয়্যারে নেই, ট্যাক্স রেটগুলো আগে সফটওয়্যারে গিয়ে অ্যাড করতে হবে। এইভাবেই হচ্ছে বিল আর ইনভয়েস ইম্পোর্টের কাজগুলো করতে হবে। ক্লিয়ার সবার? ইম্পোর্টেরটা হচ্ছে আমি গিয়ার আইকনে ক্লিক করব, ক্লিক করে আমি ইম্পোর্ট ডেটাতে চলে যাব। এখানে গেলে আমরা পাবো। আচ্ছা, আপনারা যখন ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পর যে ডকুমেন্টগুলো আছে, পিডিএফ ফাইল হয়, পিডিএফ তৈরি হবে ইনভয়েসের বিলের, সেই পিডিএফ গুলো জমা দিতে হবে। ইম্পোর্ট বিল, ইম্পোর্ট ইনভয়েস নামে হচ্ছে একটা কলাম করবেন, সেখানে আপনারা পিডিএফ গুলো জমা দিবেন যেগুলো ইম্পোর্ট করেছেন। আর এই বিলের ক্ষেত্রে কিন্তু এক্সপেন্স ছিল এগুলো, সো এক্সপেন্স সেন্টারে গিয়ে জাস্ট ফুল পিডিএফটা নেবেন। আর ইনভয়েসের ক্ষেত্রে আলাদা আলাদা ইনভয়েস গুলো জমা দিতে হবে। যখন আপনি ইম্পোর্ট করে নিয়ে আসবেন, ওগুলোর এগেইনস্টে কি ইনভয়েস ক্রিয়েট হবে না সফটওয়্যারে? ইনভয়েস গুলোর পিডিএফ কিন্তু দিতে হবে। আর আপনারা বলতে থাকেন কার কি কি প্রবলেম আছে। বিল না, এক্সপেন্সের কথা বলেছি। এখানে তো এক্সপেন্স গুলো রেকর্ড করা হয়েছে। এক্সপেন্স সেন্টারে যে ক্লকের মতো যে আইকনটা, এখানে ক্লিক করে ওইটার একটা পিডিএফ নিয়ে নেবেন সেন্টারের। আর ইনভয়েসের পিডিএফ দিতে হবে। জি, মানে দুইটা অ্যাকাউন্ট দিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা দাঁড়ান, আমার নিজের কাছে আমার রেকর্ডিং শুনে আমার হাসি পাচ্ছে। আচ্ছা, আমি অনেক বছর ধরে মানে শিক্ষকতা করি। রাশেদুল ইসলাম প্রেজেন্ট, রেজাল করিম প্রেজেন্ট, শাহনাজ পারভিন প্রেজেন্ট, রিয়াদ, আরিফুল ইসলাম অ্যাবসেন্ট, শিমুল, মাহবুবুর রহমান শিমুল অ্যাবসেন্ট, মাসুদুর রহমান প্রেজেন্ট, আশরিফ জাহান প্রেজেন্ট, ইফতেখার রহমান প্রেজেন্ট,
আলিমুল ইসলাম স্বাধীন, অ্যাবসেন্ট। ওয়াকিলুর রহমান, ইমরান সরকার, অ্যাবসেন্ট। আবিদ হাসনাত, অ্যাবসেন্ট। আনোয়ার, অ্যাবসেন্ট। মিজানুর রহমান, অ্যাবসেন্ট। আপনার কি ঠান্ডা দেখে ঘুম থেকে মনে হয় তারা উঠতে পারেনি, এর জন্য আসেনি। আসমা আক্তার, প্রেজেন্ট। শামীম হোসেন, প্রেজেন্ট ম্যাম। অন্তরা, Yes. জাহিদুল ইসলাম, ফয়সাল আলম, অঞ্জন দাস। আচ্ছা, এই যে আপু এসে বলে গেল আপনার নাম, আপনাকে আমি দেখা করতে বলেছি, আপনি ক্লাস শেষ হলে দেখা করে যান। সেলিম হোসেন, Yes. প্রেজেন্ট। আকবর হোসেন, Yes, ma'am. মনোয়ার হোসেন, প্রেজেন্ট। এম শাফায়াত, দীপঙ্কর পল, মুর্শিদুল আলম, প্রেজেন্ট। মাহবুব ইবনে কায়েস, Yes, ma'am. সুকান্ত পল, ইয়েস ম্যাম। জাহিদ ভুইয়া। আপনার যদি টানা 3 ক্লাসে অ্যাসাইনমেন্ট না দেন, দেন অ্যাটেন্ডেন্সে যদি আপনার যদি ক্লাসে প্রেজেন্ট না থাকেন, আপনাদের কিন্তু ড্রপ আউট করে দিবে। হ্যাঁ, বাদ দিয়ে দিবে ব্যাচ থেকে, কন্টিনিউ কিন্তু করতে পারবেন না। ফেসবুক গ্রুপ থেকে বাদ দিয়ে দিবে। সো রেগুলার ক্লাসে আসবেন, অ্যাসাইনমেন্ট করবেন। ড্রপ আউট কিন্তু এসটিও টিম থেকেও করতে পারে, আমিও বাদ দিয়ে দিতে পারবো ব্যাচ থেকে, যদি রেগুলার অ্যাসাইনমেন্ট না থাকে।